হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কি খবর সকলের বলো জানাও। আর আমাকে দেখতে পাচ্ছ কিনা ও সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা সেটাও কমেন্টস করো। কেমন? আ দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তুষ্মি জয়েন করে ফেলেছে। ওকে, তুষ্মি নমস্কার। কেমন আছো তুষ্মি? আমাকে জানিও। আচ্ছা, আমরা ২ টা মিনিট দেখব। কারণ দেখতে পাচ্ছি এখনো বাকিরা জয়েন করেনি। কেমন? আজকে আমাদের যে ক্লাস, হ্যাঁ? আমরা তো জানি ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে তোমাদের সামনে কি পরীক্ষা? বোর্ড পরীক্ষা, তাই না? বা স্কুলের টেস্ট পরীক্ষা, কারো মডেল টেস্ট শুরু হতে পারে। তো সময় কিন্তু বেশি বাকি নেই। এজন্য আমরা কি করেছি? আমরা তো সবগুলো চ্যাপ্টার এতদিনে শেখা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আছি সমস্যা সমাধান ক্লাসের মধ্যে। তোমাদের এই যে আজকে সমস্যা সমাধান হিসাব বিজ্ঞান, তুস্মিত মনে আছে, তাই না? যে আমরা সর্বশেষ কি নিয়ে আলোচনা করেছিলাম? তোমার সাথে আমাদের দেখা হয়েছিল ব্যবসায় উদ্যোগের এই সাবজেক্টে সমস্যার সমাধান নিয়ে। সেখানে তুশমি শেষ পর্যন্ত ছিল, শেহজামিন ছিল, রফিকুল ছিল, হ্যাঁ? আ আ মিথিলা কিছু সময়ের জন্য ছিল। আরো তোমরা যারা ছিলা আমরা একদম ভেঙে ধরে ৬০ টা এমসিকিউ সমাধান করেছিলাম। আজকে হিসাব বিজ্ঞান তো এমসিকিউ সমস্যা, এমসিকিউ সমস্যা হয় কি? সিকিউ দিতে। আচ্ছা, ঠিক আছে দেখাবো। হ্যাঁ, তুশমি রিকোয়েস্ট তুমি করো, সমস্যা নেই। রিকোয়েস্ট করো, আমি দেখাই দেব। কেমন? ডোন্ট ওয়ারি। কিন্তু আমি তো ভেবেছিলাম তুশমিন আর শেহজাবিন কে যেন গতকাল বললে, "স্যার মূলধন ও মুনাফা যেহেতু লেনদেনের একটু দেখাইয়া দেন।" তার আগে আমি খেয়াল করো তোমাদের বলি, আমি কি তোমাদের দেখিয়েছি। আমি তোমাদের সম্ভবত এটা নিয়ে ৩ নাম্বার সমস্যা সমাধান ক্লাস। প্রতিটা ক্লাস তো আসলে হিসাব বিজ্ঞান এতগুলো চ্যাপ্টার আর একটা অধ্যায়ের ভিতরে এত ধরনের ম্যাথ। এই যে দেখো, তুশমি যেটা আমার কাছে জানতে চেয়েছো যে চালান, ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, হ্যাঁ, ক্যাশ মেমো তো মিস করেছো। ক্যাশ মেমো আছে। ডেবিট নোট থেকে ক্রেডিট নোটও থাকে। মানে অনেকগুলো ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, হ্যাঁ? শুধু ভাউচার, ক্যাশ মেমো, চালান এই সবগুলো যদি দেখাতে যাও না, একটা পার্টিকুলার ক্লাস, নির্দিষ্ট ক্লাস কিন্তু এর পিছেই চলে যায়। তো আমরা বলেছিলাম যে আজকে আমি দেখাচ্ছি যে আমরা একটা ক্লাস কি বিষয় ফোকাস করেছিলাম। যেমন আমার ১ম যে ক্লাসটা তোমাদের মনে আছে কিনা, আমি সেখানে আর্থিক বিবরণীর উপর জোর দিয়েছিলাম। কিসের উপর? আর্থিক বিবরণীর উপর জোর দিয়েছিলাম। আরেকটা ক্লাসে যে জোর দিয়েছিলাম সেটা ছিল স্যার রেওয়া মিল, তাই না? এই রেওয়া মিলের সাথে আরো কি জোর দিয়েছিলাম? জোর দিয়েছিলাম যে লেনদেন নামে যে একটা চ্যাপ্টার তোমাদের আছে, তাই না? বা যেটাকে অনেকে বলে দুতরফা দেখালাপ পদ্ধতি। এই ২ টা চ্যাপ্টার একসাথে জোর দিয়েছিলাম। চলো আজকে আমরা যেটা আবার জোর দেব, কি বলতে পারবা? মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন। এর সাথে আবার একটা আর্থিক বিবরণ থাকবে। আমি সবসময় বলি হিসাব বিজ্ঞানের সবচেয়ে বেশি মার্কস ২ টা চ্যাপ্টারে। তোমরা কি বলতে পারবা কোন সেই ২ টা চ্যাপ্টার? একটা হচ্ছে এই যে আর্থিক বিবরণী নামক চ্যাপ্টার আছে না? এখান থেকে পরীক্ষা আসে ২০ মার্কস। কত মার্কস? ২০ মার্কস। আমি কিন্তু শুধু সৃজনশীলের কথা বলছি। আর যদি এমসিকিউ ধরি তাহলে ২৩ থেকে ২৪ মার্কস আসে। একসময় ২৩ থেকে ২৪ মার্কস আসে এই আর্থিক বিবরণী থেকে। আর এই যে লেনদেন নামক চ্যাপ্টার আছে না? লেনদেন। এই চ্যাপ্টার যদি ভালো করে পড়ো, এখান থেকেও পরীক্ষায় ২০ মার্কস মানে ২ টা প্রশ্ন কিন্তু থাকে, সৃজনশীল প্রশ্ন থাকে। আর দেখা যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এখান থেকে পরীক্ষায় কিন্তু ১ টা প্রশ্ন থাকে। মানে কত মার্কস? ১০ মার্কস। অপরদিকে এই যে কথা আছে রেওয়া মিল খুব সহজ চ্যাপ্টার, ব্যক্তিগত আমার খুব পছন্দের চ্যাপ্টার। এখান থেকে প্রায় কত মার্কস থাকে? থাকে ১০ মার্কস। দেখো, তারপর এখানে কত? ২০, ১০ ৩০, ২০ ৫০ আর ১০ ৬০। খেয়াল করেছ? মানে এই ৪ টা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ো, তুমি ৬০ মার্ক কিন্তু তুলে ফেলতে পারছো তোমার ঝুড়িতে। তার মানে দেখো এই ৪ টা অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। তবে খেয়াল রাখতে হবে, আমি সবসময় বলি, এই যে লেন চ্যাপ্টার আছে না, এটা সবচেয়ে সহজ, একইভাবে সবচেয়ে বেশি কঠিন। কারণ এর মধ্যে না অনেক কিছু আছে। যেমন তুশমি বলল, আছে কি চালান। লিখে দেব? চলো লিখেই দেই। উম এর মধ্যে দেখো এই লেনদেনের মধ্যে আবার কি থাকে? লেনদেনের মধ্যে কিন্তু অনেক কিছু, অনেক ধরনের প্রশ্ন এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তারপরে দিই। আবার মুখস্থ কিছু আছে। একটা কি আছে? আছে চালান, তাই না? আবার তোমার কি আছে? ক্যাশ মেমো কিন্তু তোমার এটার মধ্যে আছে। আবার আছে নোট। নোট কিন্তু আবার ২ প্রকার। কি জানো?
ডেবিট নোট কি ক্রেডিট নোট। দেখতে পাচ্ছ কত কিছু এই একটা অধ্যায়ের ভিতরে আছে। আবার কি আছে জানো? ভাউচার। কি আছে? ভাউচার। এটা আবার ডেবিট ভাউচার। আর কি আছে আরেকটি? আচ্ছা, আবার ক্রেডিট ভাউচারও কিন্তু কোনো বইতে যদি ঘাটো দেখবা পাবা, এবং অনেক স্কুলেও এই টাইপের প্রশ্ন আসে। তুষ্মি কি বলছো? তুষ্মি বলছো স্যার লেনদেন 20 মার্কস কেন? ওকে, কারণ তুষ্মি এই লেনদেন চ্যাপ্টার একটা, এখান থেকে যে 20 মার্ক দা বাধ্যতামূলক, খেয়াল করো বলছি, এখানে 20 মার্ক দা বাধ্যতামূলক এমন না, কিন্তু এই চ্যাপ্টার থেকে না মিলে ঝিলে 2টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন আসে? 2টা সৃজনশীল প্রশ্ন আসে, এর জন্য সেটা 20 মার্কস। বিষয় হচ্ছে না। চলো দেখি তোমাদের আমি যে একটা বিষয় দেখিয়ে দেই। দেখো তুষ্মি, তুমি কি 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে বলো তো। ওই যে মানে স্ক্রিনশট নাও বা একটা ছবি তুলে নাও, তারপর একটু জুম করে দেখলে বুঝতে পারবা। বোর্ডে আসলে আমি অনেক বড় করে লিখি, কিন্তু হিসেবে প্রশ্ন আসলে এত বড় হয় যে আমি যতই বড় করে যাই না কেন, এক পেজে আটাতে গেলে একটু ছোট করতে হয়। আর ক্যামেরা যদি একটু দূরে থাকে, যার কারণে এমন হয় লেখাটা ছোট, কিন্তু লেখা কিন্তু মোটেও ছোট না, লেখা যথেষ্ট বড়। দেখতে পাচ্ছি সামি ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছে। হ্যাঁ, এই যে একটু দেখো রশ্মি, এখানে একটা প্রশ্ন আছে, লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব। কি বলছে? হিসাব সমীকরণের প্রভাব। যদি আমি সত্যি একটা কথা বলি না, এই প্রশ্নটা প্রতিবারই, প্রতি বছরেই, প্রতি স্কুলেই, বোর্ডে আসে মানে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেটা গভীরভাবে চিন্তা করে দেখি না, হিসাব সমীকরণের প্রভাব এই প্রশ্নটা না এই অধ্যায়ে না। এটা কি? এটা ১ম অধ্যায়ে আছে, হিসাব বিজ্ঞান পরিচিতি নামে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে দেখবে এই জিনিসটা আছে, আলোচনা করা আছে। তার মানে এটার সাথে এই লেনদেন এবং অনেক সময় দ্রুত বা দাখেলের একটা চ্যাপ্টার, এই অনেক কিছু মিক্স করে একটা প্রশ্ন আসে, আর পিওর লেনদেন অধ্যায় একটা প্রশ্ন আসে। এজন্য বলেছি দেখবা তুমি যে প্রশ্ন ঘাটাঘাটি করো, দেখবা মোটামুটি এখান থেকে ২টা প্রশ্নের মতো আসে। এজন্য বলেছি 20 মার্কস। সাধারণভাবে এরকম একটা প্রশ্ন আসে, আর ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান, ক্যাশ মেমোতে একটা প্রশ্ন আসে। এজন্য বলেছি লেনদেন থেকে 20 মার্কস আসে। কেমন? আমরা এটা সমাধান করব, ডোন্ট ওয়ারি। চলো, আমরা যেটা ছিলাম, তার মানে বললাম আমরা যদি এভাবে ধরে ধরে যদি শুরু করি, গুছিয়ে যদি পড়াশোনা করি, তাহলে দেখবা তোমার একদম ১ থেকে ধরে ধরে ১০০ মার্কস পর্যন্ত খুব সহজেই কভার করা যাচ্ছে। উম সামিরা কি খবর তোমার? তোমার তো কোনো দেখাই নেই। তুমি কমেন্টসও করছো না, কথাও বলছো না। তোমার কি মন খারাপ কিনা জানাবা। তুষ্মি, তুমি কি আমার কথাগুলো বুঝতে পেরেছো বাবা? উম ওকে, তুষ্মি বুঝতে পেরে দেখি সামিরা ছোট্ট বন্ধু আবার কি করেছে? সে একটি কমেন্টস করেছে। আচ্ছা, সামিরা মন খারাপ না। কিন্তু সামিরা তাহলে রেসপন্স কেন কম করছো? চলো আমরা একে একে করে যাই। সম্ভবত আমার মনে নেই সামিরা না মেহেজাবিন আহ নাকি তুষ্মি, কে যেন আমাকে গতকাল বলেছে স্যার এই মূলধন ও মুনাফা লেনদেনটার উপরে ক্লাস নেন সমস্যা সমাধান, এই জন্য আমি এই টাইপের প্রশ্ন বেশি রেখেছি, সমস্যা নেই। আচ্ছা তুষ্মি, তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এই সামিরা বলেছে তাই তো? সামিরা চেয়েছিল কি যে মুনাফা ও মজুদ লেনদেনের ক্লাস নিতে, সমস্যা নেই, এটা জন্য আমরা নিয়েছি। তবে এর সাথে আমি ছোট একটা আত্মীয় ম্যাথও রেখেছি, আবার লেনদেন থেকে ছোট একটা ম্যাথও রেখেছি, চিন্তা করার কিছু নেই। এই তো সবারই আছে। আর তুষ্মি চাচ্ছ যে ভাউচার, চালান, ক্রেডিট নোট, ডেবিট নোট গুলা দেখাই দিব। ওকে, দেখাই দিব, কোনো সমস্যা নাই। এর উপর আমরা ক্লাস নেব, কেমন? যদি নেক্সট ক্লাসে আমি সুস্থ থাকি ইনশাল্লাহ, যাও তুষ্মি, তোমাদের নেক্সট ক্লাস থাকে, আমরা ডেবিট নোট, ক্রেডিট নোট, ভাউচারের উপর একটা সুন্দর ক্লাস নেব এবং ধরে ধরে বুঝিয়ে দেব। আচ্ছা তুষ্মি, ওকে ঠিক আছে, চলো সবাই খাতা কলম নাও, ঠিক আছে? খাতা কলম নাও, খেয়াল করে নাও। রফিকুল, ওয়ালাইকুম আসসালাম। রফিকুল, কেমন আছো তুমি? জানিও, লেট কেন? চলো সবাই খাতা কলম না। আমি সবসময় বলি হিসাব বিজ্ঞান শুধু স্যার করবে আমরা দেখবো, বিষয়টা এমন না। হিসাব বিজ্ঞান ভালো করতে গিয়ে তোমাদের নিজেদের করার কোনো কি নেই, বিকল্প নেই। স্যারও করবে, সাথে যদি তোমরাও করো, তাহলে দেখো হিসাব বিজ্ঞানে ভালো করতে পারছো। চলো আমরা যে প্রশ্নটা পড়ি, আগে প্রশ্ন পড়বো, তারপর তোমরা আমাকে কমেন্টস করে জানাবে এটা কোন অধ্যায়ের প্রশ্ন। দেখি, আমি সবসময় বলি প্রশ্ন পড়ার কোনো বিকল্প নেই। তুমি যে প্রশ্ন পড়ে যে নাই ধরতে পারো এটা কোন অধ্যায়ের প্রশ্ন, তার মানে কি তুমি অধ্যায়ে
কিছুই জানো না, পরিপূর্ণ শিক্ষা হয়নি। ওকে, চলো প্রশ্ন পড়ি। প্রশ্ন কি বলেছে আমরা শুরু করবো আজকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 1 নম্বর প্রশ্ন দিয়ে। বলেছে পদ্মা ট্রেডার্সের জানুয়ারি 2022 সালের লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারি 1 এ বলা আছে মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা। জানুয়ারি 3 এ বলেছে বিজ্ঞাপন 25,000 টাকা। তবে খেয়াল করবে কি কয় বছরের জন্য বলা আছে? বলা আছে 5 বছরের জন্য। এখানে একটু কাহিনী আছে। আমরা যখন ম্যাথ করব তখন বিস্তারিত বুঝিয়ে দেব। জানুয়ারি 6 এ বলেছে শিক্ষানবিশ ইসলামী 10,000 টাকা, যার মধ্যে আবার এই গত বছর আছে কত বাবা? গত বছর আছে 2500 টাকা। এই যে গোলদাগ দিচ্ছি না, তোমরাও প্রশ্নে এরকম দাগিয়ে দাগিয়ে নিবে। তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর ভুল হবে না, মাথার মধ্যে গেঁথে যাবে। কেমন? জানুয়ারি 12 থেকে বলছে ব্যবসায়ী স্থানান্তর ব্যয় হচ্ছে 20,000 টাকা। 15 তারিখ বলেছে উপভাড়া। খেয়াল করবে এই যে মার্ক করছে না, তোমরা আসলে যেটা করো পরীক্ষায় এত প্রশ্ন প্র্যাকটিস করো পরীক্ষা আগে, তারপর না পরীক্ষা হতে থেকে প্রশ্ন আসলেই ভুল করো। এটা তোমার একটা ভুল স্ট্র্যাটেজি। তোমরা যেটা করবা শুধু ঘন হারে অনুসরণ করলে হবে না। বুঝে যদি প্রতিটা তুমি 15 থেকে 20টা ম্যাথ করো, দেখবা পরীক্ষায় ভুল হওয়ার সুযোগ নেই। তোমরা যেটা করো কি জানো? তোমরা একটা প্রশ্ন সমাধান করো, ওই প্রশ্ন যে আবার কালকে করতে দেই, তোমরা সেখানে আবারও ভুল করো। ভুল থেকে তো শিক্ষা নাও না। ভুল থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত আবশ্যক। আমরা প্রশ্ন ফিরি। উপভাড়াটা আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি একটু পরে। 18 তারিখ বলছে ঋণ গ্রহণ 50,000 টাকা। 21 তারিখ বলছে যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা। 25 তারিখ বলছে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। 31 তারিখ বলেছে ব্যক্তিগত তহবিল হতে কারবারে কর্মচারীদের বেতন প্রদান 1 লক্ষ টাকা। শব্দটা খেয়াল করো, ব্যক্তিগত তহবিল থেকে। আমি বিস্তারিত একটু পরে বুঝিয়ে দেব। ক নম্বর প্রশ্ন বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত? খ নম্বর বলেছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় কত? আর গ নম্বর বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় কত? তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা করব ক নাম্বার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে প্রশ্নটাই বুঝছি। তোমরা আমাকে কমেন্টস করো এখন এটা কোন অধ্যায়ের প্রশ্ন? যে কে কমেন্টস করতে পারে, সঠিক উত্তর যে দিতে পারবে তাকে দিব আমি একটা সিক্রেট টিপস। হ্যাঁ, তুষ্মি কিন্তু অনেকক্ষণ আগেই কমেন্টস করে দিয়েছিল। কি সেটা? মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। দ্যাটস গুড তুষ্মি। তুষ্মি কিন্তু পড়াশোনার মধ্যে আছে। বাকিরা কথা বলতে হবে তো নাকি? বাকিরা কি হাওয়া হয়ে গেলে হবে? নিশ্চয়ই হবে না। দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত? পরীক্ষায় না এই প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি পরীক্ষায় প্রশ্নটা আসে। হ্যাঁ, আর মধ্যে অবস্থার প্রশ্ন যদি না আসে, সিকিউ যদি না আসে, ডোন্ট ওয়ারি, এমসিকিউ তো অবশ্যই থাকবে। আর এমসিকিউ তে আসুক বা না আসুক, সিকিউ তে আসার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে 2 মার্কের জন্য। আমি তোমাদের বলে দিচ্ছি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে সাধারণত কোনগুলোকে বোঝায়? চলো সবাই একটু খাতা নাও। খাতা নাও, আমি তোমাদের কিছু নাম লিখে দেই, যাতে তুমি সহজে বুঝতে পারবা। সেগুলো কি? সেগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কেমন? গুরুত্বপূর্ণ কিন্তু এটা, হ্যাঁ? একদম 3 স্টার। কয় স্টার স্যার? 3 স্টার। এখানে প্রথমে যেটা বোঝায় ব্যবসায় স্থানান্তর। কি বলছি? ব্যবসায় স্থানান্তর ব্যয়। এটি একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আরেকটি যে মহা গুরুত্বপূর্ণ আছে সেটাকে বলে জানো কি? ব্যবসায়ের পণ্য গবেষণা ব্যয়। পণ্য গবেষণা ব্যয়। ক্লিয়ার? আর এইখানে একটা যেটা আছে সেটা হচ্ছে কি? বিলম্বিত। যেহেতু শব্দই আছে বিলম্বিত, তার মানে এই বিলম্বিত বিজ্ঞাপন এটাও কি স্যার? এটাও কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মূলত আরো 2-3টা আছে, তবে মনে রাখবে এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। ঘুরে ফিরে 3টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, আরো 2-1টা আছে, সেটা আমাদেরকে না যায়। তবে এই 3টাই সবচেয়ে বেশি প্রচলিত। তোমাদের প্রশ্ন এই 3টা থেকে আসবে। ডোন্ট ওয়ারি, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। আসবে না ধরলেই চলে। তাহলে কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আছে ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, ব্যবসায় পণ্য গবেষণা ব্যয়, আর এখানে কি আছে? বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে এইবার আমরা প্রশ্নে ফিরে যাই। দেখি তো আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি আছে? আমরা বলছি প্রথমে মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা তো আসবে না।
বিজ্ঞাপন 25,000 টাকা 5 বছরে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তোমার বলো এই যে আমরা ম্যাথটা করছি, তাই না? কার ম্যাথ? এই যে পদ্ধতিটা যে ম্যাথটা করছি, এই ম্যাথটা কত বছরের ম্যাথ? দেখো বলা আছে জানুয়ারি ২০২২ সালের লেনদেনগুলো। তার মানে আমরা ধরতে পারছি সর্বোচ্চ তোমার ১ মাস বা ১ বছরে। মনে রাখবে এই যে ম্যাথগুলো হয় না? randomly সচরাচর ১ বছরের জন্য করা হয়। কতদিনের জন্য করা হয় স্যার? ১ বছরের জন্য করা হয়। কিন্তু বিজ্ঞাপন দিয়ে রাখছে কত দিনের? ৫ বছরে। তাহলে আমি দিচ্ছি ১ বছরের, হিসাব করছি ১ বছর, দিয়ে রাখছি ৫ বছরে। তাহলে বাকি ৪ বছরগুলো আমি কি করব স্যার? বাকি ৪ বছরগুলো হচ্ছে আমার বিলম্বিত। মনে থাকবে? কারণ বিজ্ঞাপন যদি ১ বছরের চেয়ে বেশি অধিক দেওয়া থাকে, তাহলে যেগুলো অধিক দেওয়া থাকবে সেগুলো হচ্ছে স্যার কি? সেগুলো হচ্ছে তোমার বিলম্বিত। দেখি তুষ্মি কি কমেন্টস করেছে? হ্যাঁ, তুষ্মি বলছে ব্যবসায়িক লেনদেন ও হিসাবফল কত বছর? ১ বছর। গুড। কিন্তু আমি এখানে বিজ্ঞাপনটা কত বছরের জন্য ব্যবহার করছি? ৫ বছরের জন্য। তাহলে বাকি ৪ বছরটা কি? বিলম্বিত বিজ্ঞাপন। মাথায় রাখিও। তাহলে দেখো ২৫,০০০ টাকা যদি ৫ বছরের জন্য দেই, তাহলে ১ বছরে কত? ২৫,০০০ ভাগ ৫। মানে কত আসবে? ৫,০০০ টাকা। তাহলে ৪ বছরের জন্য কত? ৪ বছরের জন্য কত আসবে তাহলে স্যার? আসবে ২০,০০০ টাকা। এটা কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন। মাথায় রাখিও। দেখি এরপর কি বলছে? শিক্ষানবিশের মেয়ের তো আয় আসবে না, ব্যবসায়িক স্থানান্তর ব্যয়। বলছিলাম ৩ টা। বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবসায় নতুন পণ্য গবেষণা ব্যয়, আর কি? ব্যবসায়িক স্থানান্তর ব্যয় ৩ টা, রাইট? দেখো তো এই যে ৫২ নম্বর কি বলছে? ব্যবসায়িক স্থানান্তর ব্যয় কত টাকা? ২০,০০০ টাকা। তার মানে ২ টা কিন্তু পেয়ে গেছি। আরেকটা কি? দেখি তো গবেষণা ব্যয়টা আছে কিনা? ১৫ তারিখ উপভাড়া, ১৮ তারিখ ঋণ গ্রহণ, ২১ তারিখ যন্ত্রপাতি ক্রয়, ২৫ তারিখ আসবাবপত্র ক্রয়, ২১ তারিখ ব্যক্তিগত তহবিলতে কারবারে কর্মচারী বেতন প্রদান। নেই তো। তাহলে আমরা সুন্দর মতো উত্তরটা করে ফেলতে পারি। চলো এইগুলো একটু যদি মুছে নিই। কেমন? পড়াশোনা করো, হিসাব প্র্যাকটিস করো? এই তুষ্মি বলো তো, বা যারা আছো সামিরা, রফিকুল, বাসায় প্রতিদিন কয় ঘন্টা হিসাব বিজ্ঞানের ম্যাথ সমাধান করো? নাও স্কেল নিয়ে নিলাম। স্কেল যখন নিয়েছি, এখানে আমি এই পর্যন্ত কি করবো? একটা স্যার দাগ টেনে নেবো। কেমন? ওকে। এইখানে আমরা করছি ১-এর ক। কেমন? এখানে আমরা লিখবো বিলম্বিত। কি বের করছি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। কেমন? আর এখানে আমরা লিখবো টাকা, টাকা, এখানে লিখবো বিবরণ, এখানে লিখবো আমরা কি? তারিখ, রাইট? এইবার চলো আমরা বলছি ২ টা। তারিখগুলো খেয়াল করো তো। একটা ছিল কি? একটা ছিল জানুয়ারি ৩ তারিখ বিলম্বিত বিজ্ঞাপন, একটা ছিল ১২ তারিখ, তাই না? চলো আমরা লিখে ফেলি। লেখো ২০২২ জানুয়ারি ৩ তারিখ বিলম্বিত বিজ্ঞাপন। কত টাকা? ২০,০০০ টাকা, রাইট? আরেকটা ছিল জানুয়ারি ঠিক ১৩ তারিখে ব্যবসায় স্থানান্তর ব্যয়। স্থানান্তর ব্যয় সেটাও কত? সেটাও ছিল স্যার ২০,০০০ টাকা। তাহলে ২০ আর ২০ যোগ করলে কত আসবে? আসবে ৪০,০০০ টাকা। দেখো তার মানে আমার উত্তর কত? উত্তর হচ্ছে ৪০,০০০ টাকা। তার মানে এই যে পদের রেশমে যে কোম্পানিটা ছিল, এর বিলম্বিত মুনাফা ব্যয় কত? ৪০,০০০ টাকা। দেখি তুষ্মি বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। কেমন? ওয়ালাইকুম আসসালাম মিথিলা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি যে আমাদের সাথে জয়েন করেছো দেখতে পেরে আমার খুব ভালো লাগছে। কেমন আছো তুমি? জানিও। ওকে, ক্লিয়ার। তার মানে আমার কিন্তু ক নাম্বার শেষ। তুষ্মি বুঝতে পেরেছো না? রফিকুল, মিথিলা বিষয়টা তোমরা ধরতে পেরেছো কিনা? আশা করি এরপরে এই বিলম্বিত মুনাফাজনিত ব্যয় বললে আর ভুল করবে না। ভুল কি করবে? কমেন্টস করে জানাও তো। বুঝছিস। আচ্ছা ঠিক আছে। যদি বুঝে থাকো আমি তো করতে দেব। আমি এবার কি দেব? করতে দেব। এটাই কিন্তু লার্নিং, এটাই কিন্তু শেখা। দেখি তুষ্মি কি বুঝেছো? মিথিলা বা সামিরা কি বুঝেছো? দেখো তো। দেখতে পাচ্ছ ২ নাম্বার, এটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা একে ক করেছি, খ আর গ করব। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আমি সমস্যার সমাধান করেই যাব। তার আগে
তোমরা যেহেতু বললা যে স্যার বিলম্বিত মুনাফা যেহেতু ব্যয় এটা বুঝছি। আর আমি যেহেতু বলেছি বিলম্বিত মুনাফা ব্যয় থেকে প্রতি বছর বোর্ডে একটা করে প্রশ্ন আসেই স্কুলে আসবে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তার মানে কি নিশ্চিত ২ টা মার্কস আর এমসিকিউতে ৩ টা মার্কস এখানে আছে। একসময় ৩ টা মার্কস আছে আজকের এই ১০ মিনিট আলোচনার মধ্যে। দেখি তো পরীক্ষায় আসে তোমরা কিভাবে করতে পারো। চলো আমরা একটা প্রশ্ন দেখি বলছে কুমকুম অ্যান্ড সন্স নাম কি? কুমকুম অ্যান্ড সন্স ব্যবসায়ে ২০২২ সালের লেনদেন সমূহ নিম্ন কিছু লেনদেন এখানে বলা আছে। কেমন? বলছে নতুন পণ্যের গবেষণা ব্যয় ৩৫,০০০ টাকা, পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা, মূল্যায়ন ক্রয় ৮০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫৫,০০০ টাকা, ঋণের সুদ ৫০০, উত্তোলন ২০,০০০ টাকা, শিক্ষানবিশ সালামি ৭,০০০ টাকা, যার মধ্যে ২১ সালে আর এমনি কত মোট ২৮,০০০ টাকা। ২৮,০০০ টাকার মধ্যে ২১ সালে ছিল ৭,০০০ টাকা। বলছে বিনিয়োগ সুদ ২২,০০০ টাকা, ব্যবসায়ী স্থানান্তর ব্যয় ১,২৫,০০০ টাকা, পুরাতন মেশিন মেরামত বাবদ ব্যয় ৩,০০০ টাকা। এটা যদি লেনদেন হয়, এবার প্রশ্নে বলছে উপযুক্ত তথ্যের আলোকে বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখি এটা তুমি করতে পারো কিনা। কোনটা? এই যে এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তোমাদের ঠিক আমি ২ মিনিট সময় দিলাম। যদি কেউ প্রশ্ন বুঝে থাকো ২ মিনিটের মধ্যে এটা সমাধান করা সম্ভব। দেখি দ্রুত কমেন্টস করে বসো। তুমি কি আর প্রশ্ন বুঝতে পেরেছো কিভাবে করতে হবে এটা বাবা? চলো তোমার কমেন্টস একটু দেখি। আচ্ছা বলছো হচ্ছে আ আ ১,৬০,০০০ টাকা। চলো আমরা একটু দেখি ১,৬০,০০০ টাকা হয় কিনা। কেমন? আমি এটা করে দেব? চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ১,৬০,০০০ টাকা হয় কিনা। দেখিয়ে দিচ্ছি কেমন? ক্যালকুলেটর কই? হ্যাঁ, ক্যালকুলেটর আমি নিয়ে নিলাম। চলো আমরা দেখি। আমরা বলেছিলাম আ বিলম্বিত মূল্য ব্যয় কয়টা? ৩ টা। কি, কি ছিল? একটা ছিল বিলম্বিত বিজ্ঞাপন, আরেকটা কি ছিল? ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, একটা ছিল লাস্ট সর্বশেষ কি ছিল? নতুন পণ্যের গবেষণা ব্যয়। দেখি তো এখানে কি, কি আছে? দেখতে পাচ্ছি নতুন পণ্যের গবেষণা ব্যয় কত টাকা? ৩৫,০০০ টাকা। চলো লিখে ফেলি। গবেষণা ব্যয় কত টাকা স্যার? ছিল ৩৫,০০০ টাকা। কেমন? পণ্য বিক্রয় আসবে না, মূল্যায়ন আসবে না, অতিরিক্ত মূল্য আসবে না, ঋণের সুদ আসবে না, উত্তোলন আসবে না, শিক্ষানবিশ সালামি আসবে না, বিনিয়োগ সুদ আসবে না, এই যে দেখতে পাচ্ছ? ব্যবসায়ে স্থানান্তর ব্যয় ১,২৫,০০০ টাকা কিন্তু আসবে, তাই না? তার মানে কি এইটা? স্থানান্তর ব্যয় সেটা কত স্যার? সেটা হচ্ছে ১,২৫,০০০ টাকা। এবার যদি যোগ করো ৩৫,০০০ যোগ ১,২৫,০০০ আসবে কত? আসবে ১,৬০,০০০ টাকা। তার মানে আমার এই যে কুমকুম অ্যান্ড সন্স এর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত স্যার? ১,৬০,০০০ টাকা। তুশ্মি কত বলেছিলে? তুশ্মিও বলেছিলে ১,৬০,০০০। তুশ্মি ভেরি গুড, সো নাইস অফ ইউ। তুমি কিন্তু বেশ চমৎকার উত্তর দিয়েছো। তুমি কিন্তু বুঝে গিয়েছো, তাই না? দেখো এই যে রফিকুল উত্তর কিন্তু তোমরা দাওনি, হ্যাঁ? তুশ্মি কিন্তু আজকে ২ মার্কস এই যে সিকিউতে এখানে যে কয়টা ২ মার্কস আসবে আর একটা এমসিকিউ একসময় ৩ মার্কস একদম বেশি ক্লিয়ার হয়ে গেল। তুশ্মি তুমি কি বিষয়টা একদম বুঝতে পেরেছো? আশা করি এরপর পরীক্ষায় যেকোনো সময় যেকোনোভাবে যদি এই বিলম্বিত মনোযোগ জাতীয় ব্যয় বের করতে বলে তুমি বের করতে পারবে। কেমন? করার উদ্দেশ্য ছিল আমার এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা যদি ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে চলো আমরা ১ নম্বর প্রশ্নের খ নাম্বারটা করব। খ নাম্বার করার আগে আমি একটু মুছে নিই, হ্যাঁ? এখানে অনেকগুলো দাগায়, দাগায় একেবারে বোর্ডটা নষ্ট করে ফেলেছি। ক্লাসটা কেমন লাগছে তুষ্মি? রেসপন্স করো। তোমরা তো আসলে ক্লাসে কথা কম বলো। কথা যদি তুমি একটু আমার সাথে একটু কথা বলো, যদি তোমাদের সমস্যাগুলো আবার জিজ্ঞেস করো বিস্তারিত, তাহলে কিন্তু তোমাদেরই লাভ, তাই না? আমারও ক্লাসে ভালো লাগে, তোমাদেরও নতুন, নতুন শিখতে পারবা। শেখা তো শেষ নেই। যতই শিখিবে ততই জানিবে, তাই না? নাকি যতই জানিবে ততই শিখিবে। ক্লিয়ার? আচ্ছা, তুষ্মি বলছে ভালো লাগতেছে। ওকে ঠিক আছে। তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগে। চলো তুষ্মি, ক নাম্বার শেষ। আমাদের আজকে টার্গেট এই হতে থেকে আমরা ১০ এ ১০ নিয়ে যাব। কি? এই স্বাধীন স্যারের বা মামুন স্যারের ১-১.৫ ঘন্টা ক্লাস করার পর কি করব? আমি এখান থেকে ১০ এ ১০ বাসায় নিয়ে যাব। এটা কিন্তু মাথায় প্ল্যান রাখতে হবে। চলো আমরা খ নাম্বার প্রশ্ন দেখি। কি বলেছিল? মুনাফা জাতীয় আয়
ও মুনাফা জাতীয় ব্যয় কত? এটা করতে গেলে কি করতে হবে প্রথমে? প্রথমে যেটা করতে হবে, চলো এটা ছোট মুছে দেই আমরা। তোমরা তো কোনো বুঝে গিয়েছ, সমস্যা নেই। কি বলছে প্রশ্নে? মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে, তাই না? চলো এইবার আমরা যেটা করব, লিখবো একে খ। এখানে উপর লিখবো কি? মুনাফা, আয় ও ব্যয়। ব্যয় বলতে কি? মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছে, তাই না? আর এখানে আমরা লিখবো কি? ঘুরে ভেসে একই কথা, টাকা, খুব পছন্দের জিনিস, টাকা বিবরণ। আর এখানে লিখবো কি? তারিখ। দেখবা অনেক বইতে মানুষ এখানে তারিখটা লেখে না, এটা কিন্তু ঠিক না। যেহেতু তোমার প্রশ্নে দেখো তো এখানে সকল কিছু তারিখ আকারে দেওয়া আছে, জানুয়ারি 1, জানুয়ারি 3, জানুয়ারি 6, জানুয়ারি 12, 15, 18, 21, 25, 31। যেহেতু তারিখ আকারে দেওয়া আছে, এজন্য তোমরা তারিখের কলামটা রাখবা। হ্যাঁ, তারিখটা বক্স তোমরা করবে। হ্যাঁ, যদি প্রশ্ন তোমার এই খ নাম্বারের মতো হতো, যেমন দেখো তো এখানে আছে কি? নতুন পণ্যের গবেষণা বা এই পণ্য বিক্রয়, মুনারি, ক্রয়, অতিরিক্ত মূলধন, এখানে কোনো তারিখ নেই। হ্যাঁ, এখানে আর তারিখের ঘর রাখার প্রয়োজন নেই, মনে থাকবে। তার মাঝে আমার প্রশ্নে যদি তারিখ থাকে, তাহলে আমি কি করবো? তারিখের ঘরটা রাখবো। তোমাদের ছোটখাটো বিষয় পরীক্ষার সময় ভুল করে বসো। আবার বলছি, যদি প্রশ্নে তারিখ দেওয়া থাকে, তারিখের ঘর হবে। আর যদি তারিখ দেওয়া না থাকে, এই ঘর বা এই কলমটা আমরা করবো না। যদি প্রশ্নে বলেছে আমার মুনাফা জাতীয় আয় আর ব্যয় বের করতে, তাহলে আমরা যেটা করব, এই মুনাফা জাতীয় আয় নামে একটি শিরোনাম দিয়ে দেব। আর ঠিক এখান থেকে 5 আঙ্গুল জায়গা ফাঁকা রেখে এইখানে আমরা লিখব মুনাফা জাতীয় ব্যয় দিয়ে আর একটি শিরোনাম বা টাইটেল দিয়ে দিব। কেমন? এবার প্রশ্নে যাব, দেখবো কোনটা মুনাফা জাতীয় আয়, বসায় ফেলবো। আবার দেখবো কোনটা মুনাফা জাতীয় ব্যয়, একসাথে বসায় ফেলবো। ঝামেলা কিন্তু কমে গেল। কেমন? চলো আমরা প্রশ্ন যদি দেখি। প্রথমে শুরু করব। বলছে মূলধন বিনিয়োগ 1 লাখ টাকা। এটা কি মূলধন না মুনাফা জাতীয়? আগে চিন্তা করো। তুষ্মি নাকি? তোমরা যদি মিথিলা আছো, কে সেরে যাবেন? সেরে যাবেন একদম শেষে জয়েন করেছো আজকে। আর রফিকুল। আচ্ছা, তোমরা কি মূলধন ও মুনাফা জাতীয় বিষয়টা বুঝো? না আমি সেটা আলোচনা করে ফেলবো এক ফাঁকে, বলো তো? এই কমেন্টস করতে হবে তো না? তোমরা কি মূলধন ও মুনাফা জাতীয় বিষয়টা বুঝো? তোমরা যখন মূলধন মুনাফা জাতীয় বিষয়টা না বুঝো, তাহলে কিন্তু মুনাফা জাতীয় আয় ব্যয়টা বের করা আরো কঠিন। ওই পৌঁছতেই পারবা না। কমেন্টস করো তো। আমি কি এটা ডাইরেক্ট মুনাফা জাতীয় আয় ব্যয় বুঝিয়ে দিলে হবে, নাকি মূলধন মুনাফা জাতীয় থেকে শুরু করব? শেহজামিন বলছো বুঝছি স্যার। আচ্ছা কম বুঝি, রফিকুল যদি কম যায় ওকে বুঝিয়ে দিচ্ছি। গেছে, আবার আসবো, বুঝি নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে তুষ্মি, তুমি আসো, সমস্যা নেই। রফিকুল খেয়াল করবা, আমি আগে বলি, এই মুনাফা জাতীয় বিষয়টা কি সেটাকে মনে রাখবা। মুনাফা এবং মূলধন জাতীয় এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। চলে পাশে লিখে বুঝিয়ে দিই। এটা কি একটা বলছি মুনাফা জাতীয়, তাই না? আরেকটা জিনিস বোঝায়, সেটা কি স্যার? সেটা বোঝায় মূলধন জাতীয়। এই তো হিসাব নাকি? চলো আমি একটু তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দেই। খেয়াল করো, মুনাফা জাতীয় বলতে কি জানো? সেটা ব্যবসায়ে ঘন ঘন হয়। ব্যবসায় কি হয়? ঘন ঘন, মানে প্রতিনিয়ত হয়, প্রতিনিয়ত। চলো বাইরে লিখে দিলাম, প্রতিনিয়ত। আর এই মূলধন জাতীয় কি হয় জানো? এটা হয় অনিয়মিত, প্রতিদিন কিন্তু হয় না। আর এই মুনাফা জাতীয় বিষয়টা কি হবে? এটা হয় ছোট। কত টাকা হয়? ছোট টাকা। আর মূলধনটা যাতে কি হয়? এটা হয় বড়। কি? বড়। যেহেতু টাকা বড়, তার মানে কি? এখান থেকে ব্যবসা সুবিধাও পায় কি? সুবিধা পায় বেশি। আর মুনাফা যদি টাকা কম, ছোট টাকা, তার মানে সুবিধাও কি? সুবিধাও কম। দেখো তো ধরতে পারছো কিনা বললাম। মনে হচ্ছে কি ব্যবসায় প্রতিনিয়ত হয়, মানে প্রতি মাসে বা প্রতিদিনই হতে পারে, নিয়মিত হয়। কিন্তু মনোজিত ঘটনা নিয়মিত না, এটা বছরে 4-5 বছর একবার করে হয়। এটা হচ্ছে কি? মূলধন জাতীয়। আবার মনে হচ্ছে কি ছোট টাকা, 10,000, 5,000, 10,000, 2,000, 300, 500, ছোট ছোট অ্যামাউন্ট। কিন্তু পক্ষান্তরে মসজিদে কি বড় টাকা, 1,00,000, 80,000, 5,00,000, 10,00,000, হ্যাঁ 70,000 টাকা, বড় বড় অ্যামাউন্ট। আর যেহেতু মনে হচ্ছে টাকা কম, ছোট 20,000, 2,000, 3,500 টাকা,
এজন্য সুবিধাও কি? সুবিধা পাওয়া কম, ছোট, ছোট সুবিধা পাওয়া যায়। অপরদিকে মূলত টাকাটা বড়। ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০, হ্যাঁ? ৳৫০,০০০, ৳৬০,০০০, ৳৭০,০০০, ৳৩০,০০০, এজন্য সুবিধাও কি? বেশি। তাহলে খেয়াল করো তো, যেমন মূলধন বিনিয়োগ। একটা ব্যবসা প্রতিষ্ঠান কি প্রতিদিন মূলধন দেবে? নিশ্চয়ই না। সে কখন দেয়? বছরের শুরুতে একদম প্রাথমিক পর্যায়ে মূলধন দিয়ে দেয়। একবারে দেয়, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। তার মানে এটা কি? এটা হচ্ছে মূলধন জাতীয়। তার মানে তো এটা আসবে না। আছে বিজ্ঞাপন। দেখো, বিজ্ঞাপনটাও এটা কি খরচ? ছোট খরচ। কত টাকা রাখছো? ৳২৫,০০০। তার মানে এটা কি? এটা কিন্তু মুনাফা জাতীয়, রাইট? মাথায় রাখিও। বলছে শিক্ষানবিশ ইসলামী। সেটা কি? এই যে যেমন তুসমি বলল তার ম্যাট্রিক্সে আসছে, ম্যাট্রিক্সে সে পড়ছে। পরে পড়া শেষ হলে সে আবার আমাদের ক্লাসে জয়েন করবে। তার মানে দেখো সে তার শিক্ষককে প্রতি মাসে, মাসে বেতন দিচ্ছে না? বা ইউটিউব পরিবারে তোমরা প্রতি মাসে, মাসে অ্যামাউন্ট দিচ্ছ, সাবস্ক্রিপশন ফি দিচ্ছ। এটা তো প্রতি মাসে, মাসে দিতে হচ্ছে। এটা আমাদের জন্য শিক্ষানবিশ ইসলামী। আর তুসমির জন্য শিক্ষানবিশ ভাতা। খেয়াল করো। মানে এটাও কি একটা মুনাফাজিত লেনদেন। বলছে ব্যবসায়িক স্থানান্তর বের তো আসবে, এটা তো মুনাফা, বিলম্বিত মুনাফা যেহেতু এটা বাদ। বলছে উপভাড়া, এটা কিন্তু একটা মুনাফা জাতীয়। উপভাড়া জিনিসটা কি? চলো বুঝিয়ে দিচ্ছি। যেমন তোমরা যারা নিজেদের বাসায় থাকো, আমি তো ঢাকাতে থাকি। দেখবা ঢাকাতে কিন্তু ধরো আমার ২ টা বাড়ি আছে। ঢাকাতে কি আছে? আমার ২ টা বাড়ি আছে। বাড়ি থেকে আমি প্রতি মাসে, মাসে ভাড়া পাচ্ছি। তার মানে এটা আমার জন্য কি? আয়। এটা হচ্ছে উপভাড়া। আর যারা ভাড়াটে, যারা ওই বাসাতে ভাড়া থাকে, তার জন্য এটা কিন্তু ভাড়াটা খরচ, ব্যয়। মানে যেহেতু আমি মালিক, আমি ভাড়া দিয়েছি, আমি ভাড়াটা প্রতি মাসে পাচ্ছি, আমার জন্য এটা কি? উপভাড়া, এটা আয়। দেখো তো ঋণ গ্রহণ, এটা কি? ঋণ কি মানুষ প্রতিদিন গ্রহণ করে? প্রতি মাসে, মাসে ঋণ নেয়? না। ঋণ তো হঠাৎ, হঠাৎ নেয়। ২-৩ বছর পর একবার নেয় বা বছরে সর্বোচ্চ ১ টা বা ২ বার নেয়, তাই না? টাকা দেখো ৳৫০,০০০, অনেক বড় টাকা। এটা কি? মূলধন জাতীয়। বলছে যন্ত্রপাতি কয়? ওই যে বললাম যন্ত্রপাতি। ধরো তোমার বাবার একটা গ্যারেজ আছে, সে কিছু মেকানিক জিনিসপত্র কিনেছে বা একটা এসি কিনেছে। এগুলো তুমি তো প্রতি মাসে, মাসে কিনবা না, প্রতিদিন কিনবা না। একটা এসি কিনা, একটা ফ্রিজ কিনা ১০ বছর ধরে তুমি ইউজ করছো, ব্যবহার করছো। তার মানে এটা কি? এটা মূলধন জাতীয়, এটা আসবে না। বলছে আসবে কত? ওই যে সেম জিনিস। তোমার বাসায় যে পড়ার টেবিলটা আছে বা যে খাট আছে, যে সোফা সেটটা আছে, এটা কি তুমি একদিন ইউজ করছো না প্রতিদিন ইউজ করছো? তুমি কি এটা কি প্রতিনিয়ত কিনছো? আজকে একটা কালকে একটা, এমন হয় না, না? এই মাসে, এই মাসে এভাবে কি না? একবার কিনছো ১০ বছর ১৫ বছর এটা ব্যবহারই করছো। মানে এটাও কি? মূলধন জাতীয়। বলছে ব্যক্তিগত তহবিল হতে কারবারে কর্মচারীদের বেতন প্রদান। মনে রাখবা, মালিক, মালিককে, ব্যবসার মালিক ব্যবসায় যা দিবে সেটাই কি? মূলধন। সে যদি এই কলমটা, আমি ব্যবসার মালিক, আমি দেখতে পাচ্ছি কলমটা যদি তোমাদের দিয়ে দেই ব্যবসায়ীকে, এটাই কি? ব্যবসার জন্য মূলধন। আর ব্যবসা থেকে আমি যা নেব, ধরো আমার একটি পানির কোম্পানি আছে। আমি যদি ওই ব্যবসাতে এক বোতল পানিও খাই, টাকা না দেই, সেটা আমার জন্য কি? উত্তোলন। ক্লিয়ার? তা দেখতে পাচ্ছ আমরা এখানে কিছু কি পাচ্ছি? কিছু আমরা লেনদেন পেয়ে গেছি। এগুলো মুনাফা জাতীয়। এবার দেখো মুনাফা জাতীয়র মধ্যে যদি টাকা তুমি পাও, সেটা মুনাফা জাতীয় আয়। আর যদি টাকা তোমার ব্যয় হয়ে চলে যায়, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ৩ টা কিন্তু পেয়ে গিয়েছি, রাইট? আমরা চলো বসাবো। বলছে বিজ্ঞাপন ৳২৫,০০০, হ্যাঁ? তারপর আমরা এখানে লিখবো কি? ১ম এ লিখবো আমরা বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত? বিজ্ঞাপন বসাবো স্যার আমরা ৳৫,০০০। কেন ৳৫,০০০ বসাবো? কারণ প্রশ্ন দেবে, স্যার বিজ্ঞাপন তো ছিল আমার ৳২৫,০০০, আপনি কেন ৳৫,০০০ বসাতে বলছেন, রাইট? খেয়াল করো তো, এই যে বিজ্ঞাপন, সে তো ৫ বছরে ৳৫,০০০, ৳২৫,০০০। আমরা হয়তো একটা ১ বছরে করছি না? তাহলে ৫ বছরে যদি ৳২৫,০০০ হয়, তাহলে ১ বছরে কত? অবশ্যই ৳৫,০০০, তাই না? কিন্তু আমি যে ভুল করেছি, এটা আমি আয় লিখে ফেলেছি। বিজ্ঞাপন তো ব্যয়, টাকা দিতে হয়েছে। এটা বসবে কোথায়? এটা বসবে স্যার ব্যয়। লেখো এখানে বিজ্ঞাপন ৳৫,০০০। ক্লিয়ার? চলো আমরা যদি প্রশ্নে ফিরে যাই, দেখতে পাচ্ছি শিক্ষানবিশ ইসলামে কত টাকা? ৳১০,০০০, তাই না? ইসলামী তো আমাদের আয়। কিন্তু ৳১০,০০০ মধ্যে কি হয়েছে জানো? গত বছরে আছে আবার কত? গত বছরে আছে ৳২৫০০, তাই না? আমরা জানি আমরা এটা এই বছরে ২০২২ সালের হিসাব করছি। তার মানে এখানে ২০২৩ সালের হিসাবটাও করতে পারবো না, আবার ২০২১ সালের হিসাবটাও করতে পারবো না। আমার শুধু এই বছরের হিসাব নিকাশই করে ফেলতে হবে। তাহলে এই বছরে কত? ১০,০০০ মধ্যে আছে কত? গত বছরে ২৫০০। তাহলে এক্সাক্টলি এই বছরে কত আছে বলো তো? আছে ৭৫০০। যেহেতু ইসলামী আয়, চলো এখানে লিখে ফেলো শিক্ষানবিশ ইসলামী। কত টাকা স্যার? ওই ১০,০০০ থেকে ২৫০০ বাদে থাকবে হচ্ছে ৭৫০০। ক্লিয়ার? চলো দেখি আর কি আছে।
আছে উম উপভাড়া কত সেটা? ৳১০,০০০ উপভাড়া তো এক ধরনের আয়। এখানে লিখবো আমরা উপভাড়া। কত টাকা স্যার? ৳১০,০০০। দেখি তো আর কি আছে? উম বলছে দেখো তো আর তো কিছু নেই, তাই না? এবার চলো আমরা কি করব? আমরা যোগ বিয়োগ করে ফেলি। তবে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখো তো কি সেটা? সেটা বলছে এই যে বেতন প্রদান, তাই না? যদিও উত্তোলন হইছে কিন্তু বেতন তোমার প্রতি মাসে, মাসে দেই। বেতন কি দেই? প্রতি মাসে, মাসে দেই। তোমাদের যারা চাকরি করে দেখবা বাবারা প্রতি মাসে, মাসে বেতন পায়, তাই না? বেতনটা কি দেই আমরা? প্রতি মাসে, মাসে দেই নিয়মিত ছোট অ্যামাউন্ট। তার মানে এটাও কি? মনে হয় যেহেতু ব্যয়। তা ১০ আর ৫ যোগ করলে কত আসবে স্যার? আসবে ৳১৫,০০০। এটা হচ্ছে মোট মনে হয় যেহেতু ব্যয়। আর এখানে ১০ আর ৭ এর পাশে যোগ করা আসবে হচ্ছে ৳১৭,৫০০। এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয়। আর ৳১৫,০০০ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। বুঝতে পেরেছো কিনা? কমেন্টস করে আমাকে জানাও। শেহজাবিন কমেন্টস করেছে, তাই তো? দেখি শেহজাবিন কি বলছে? শেহজাবিন বলছে, বুঝছি স্যার। যদি বুঝে থাকো শেহজাবিন, তাহলে তো আমি ম্যাথ করে দেব। কি করে দেব? ম্যাথ আমি করতে দেব। দেখি এই মুনাফাজিত আয় এবং ব্যয় করতে দেব। দেখি সেটা তোমার পারো কিনা। কেউ করুক বা না করুক শেহজাবিন তোমাকে কিন্তু করতে হবে, রাইট? তোমাকে কিন্তু এটা কি করতে হবে শেহজাবিন? অবশ্যই, অবশ্যই করতে হবে। চলো আমি তোমাদের দেখাচ্ছি আরো একটা প্রশ্ন। এই একই টাইপের প্রশ্ন। শেহজাবিন দেখো তো এটা মুছে দেই। হ্যাঁ, বেশি দাগানো হয়ে গেছে। মুছে দেই তাহলে তোমার প্রশ্নটা বুঝতে বা দেখতে সুবিধা হবে। কেমন? বুঝেছো? দেখি তুমি কি বুঝেছো? এখন কি একদম হাতে নাতে আরেকটি অনুসরণ হয়ে যাবে। যেমন দেখো এটা আমাদের কি সেম টাইপের আরেকটি প্রশ্ন। আমি একটু উপরে তুলে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমার বেশি উঠে গেছে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ? ওকে। আমরা আমরা এখানে একটি প্রশ্ন ছিল। সেখানে কি বলেছে? সেখানে বলেছিল গ নাম্বারটা দেখো। কত নাম্বার? ঘ নাম্বারটা বলছে ওনারা বলছে মুনাফা জাতীয় আয়। দেখো মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো। একটু কিন্তু আমরা একই ধরনের করেছি, তাই না? মুনাফা জাতীয় আয়ও বের করেছি, মুনাফা জাতীয় ব্যয়ও বের করেছি। তাহলে তোমার যে আসলে বুঝে থাকো এটা অনুসরণ করো, নিজে নিজে করতে হবে রফিকুল। সে যাবে নিজে নিজে করতে হবে বাবা। ম্যাথ কিন্তু চর্চা করার কোনো বিকল্প নেই। যদি বলো আমি করতে পারবো না, আমাকে আবার বুঝিয়ে দেন, আমি একবার না আমি অন্তত তোমাকে আরো ১০ বার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে তো আমায় কথা দিতে হবে, প্রমিস করতে হবে, তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে স্যার আপনি যেভাবে করতে বলছেন আমি ওভাবে করেছি, শিখছি, চেষ্টা করছি। আপনি আমাকে আবার বোঝান, কোনো সমস্যা নেই। দেখো মনে হচ্ছে আয় ও মনে হচ্ছে ব্যয় বের করতে বলছে। তাহলে আমরা যেটা করব এগুলো আমরা খুঁজবো, হ্যাঁ? আগে কোনগুলো মুনাফা জাতীয় লেনদেন। আমি আগে আয় ব্যয়ে যাব না। আমি খুঁজবো কি? কোনগুলো মুনাফা জাতীয় সেগুলো আমি খুঁজে, খুঁজে বের করব। আর মুনাফা জাতীয় লেনদেন বের করার বৈশিষ্ট্য কয়টা? বলছিলাম ৩ টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? ৩ টা। কি, কি? ১ নম্বর বৈশিষ্ট্য ছিল এটা ব্যবসায় কি হতে হবে? নিয়মিত হতে হবে। ব্যবসায় প্রতিদিন নিত্য নতুন ঘটনা হতে হবে। যেটা ব্যবসায় প্রতিদিন চলবে, একটা ধারাবাহিকতা থাকবে। আর এটা কি থাকবে? টাকার পরিমাণ থাকবে ছোট। ৫,০০০, ১০,০০০, ২০০ সর্বোচ্চ ৳২০,০০০ হতে পারে। ছোট, ছোট অ্যামাউন্ট। আর কি বলছি? যেহেতু টাকার পরিমাণ ছোট তার মানে তুমি সুযোগ সুবিধা পাবা কি? ছোট, স্বল্প সময় ১ বছরের মধ্যেই এই সুবিধা তোমার শেষ হয়ে যাবে। চলো দেখি। বলছে নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা তো আসবে না। কেন আসবে না? এটা হচ্ছে তোমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, না? আমরা জানি ৩ টা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ৩ টা আসে না। দেখো, পণ্য বিক্রয়। একটা প্রতিষ্ঠান তো পণ্য নিয়মিত বিক্রি করে, তাই না? ধরো একজন মুদি দোকানদার বা একজন বই বিক্রেতা যে বই বিক্রি করে, যে মুদি দোকানদার সে চাল, ডাল, সাবান, তৈল বিক্রি করে, হ্যাঁ? যে কাপড় বিক্রি করে সে তো প্রতিদিন কাপড় বিক্রি করে। দেখো তো প্রতিদিন তো বিক্রি করছে। তার মানে এটা কি? এটা মুনাফা জাতীয় লেনদেন একটা পাইলাম। দেখো বলছে মণিহারি কয়। এটাও একটা উত্তম মূল্য, এটা আসবে না। ঋণের সুদ। ঋণের সুদটা কি দিতে হয়? খেয়াল করো তো প্রতি মাসে, মাসে দিতে হয়। বলছে উত্তম এটা আসবে না। শিক্ষানবিশ সালামি এটা কিন্তু আসবে, তাই না? এই শিক্ষানবিশ সালামি এটা আসবে। শিক্ষানবিশ সালামি বলছে মানে কি? এটা হচ্ছে শিক্ষকদের বেতন। বলছে বিনিয়োগের সুদ এটাও আসবে। প্রতি মাসে, মাসে দিতে হয়। দেখো ব্যবসায়িক স্থানান্তর ব্যয়টা আসবে না। কারণ এটা কি? এটা হচ্ছে বিলম্বিত। বলছে পুরাতন মেশিন মেরামত ব্যয় এটাও আসবে না। তাহলে দেখো আমরা কয়টা পাইলাম? ২, ৩, ৪, ৫, তাই না? এইবার বলো তোমরা এর মধ্যে মুনাফাজিত আয় কোনগুলো আর মুনাফাজিত ব্যয় কোনগুলো? শেহজামিন বলতে পারছো কিনা আমাকে কমেন্টস করো।
আমি তোমাদের কমেন্টস এর প্রতীক্ষায় বসলাম। কেমন শেজাবিন কমেন্টস করে ফেলো। হ্যাঁ, পণ্য বিক্রয় গুড। শেজাবিন পণ্য বিক্রয় বলছে ৬০,০০০ টাকা। এটা কিন্তু তোমার মুনাফাজিত আয়। আর কি আছে দেখো তো? আর কি আছে? ওই যে একটা আছে ঋণের সুদ, সেটা কি হবে? আছে শিক্ষানবিশ সালামি, সেটা কি হবে? না বুঝে মতো প্রশ্ন করতে হয়। তোমাদের প্রশ্ন করো না। প্রশ্ন না করলে আমি কিভাবে বোঝাবো তোমাদের বলো তো? তোমরা প্রশ্ন করবা। যত বেশি প্রশ্ন করবা তোমাদের বুঝতে আমার তত বেশি সুবিধা হবে। আচ্ছা তোমাকে শেজাবিন আমি ২ মিনিট সময় দিচ্ছি। তুমি একটু ভাবো, চিন্তা করে উত্তর দাও। কেমন? তাড়াহুড়া কিছুই নেই। তাড়াহুড়ার কাজ কিন্তু ভালো না। আমি তোমাকে ২ মিনিট সময় দিলাম। কত মিনিট? ২ মিনিট সময় দিলাম। ঋণের সুদ আয়। দিব একটা মাই। ঋণের সুদ আয় কিভাবে হয় রে? ঋণ কি? ঋণ হচ্ছে ক্রেডিট। তাই না? তুমি ধরো আমার থেকে ৳১,০০০ ঋণ নিয়েছ। তাহলে টাকা তুমি নিয়েছ। প্রতি মাসে টাকা আমাকে সুদ দিতে হবে না? তোমার টাকা চলে যাচ্ছে। এটা হচ্ছে ব্যয়। ঋণের সুদ কি? ঋণের সুদ হচ্ছে ব্যয়। শিক্ষানবিশ সালামি আয়। কিন্তু শিক্ষানবিশ সালামিটা কত টাকা আয় বলো তো? প্রশ্নে বলা হচ্ছে শিক্ষানবিশ সালামি ৳২,৫০০ কিন্তু যার মধ্যে ৳৭,০০০ আছে ২০২১ সালে। তো ম্যাথটা করছি কত? ২০২২ সালে। তো শেজাবিন বলো এখানে শিক্ষানবিশ সালামি আমরা কত টাকা বসাবো? দেখি বলতে পারছো কিনা? হুম, শেজাবিন মনিহারি কয় ভাই? ঠিক আছে। তারপরে দেখো তো কি আছে? বিনিয়োগের সুদটা কি হবে? বিনিয়োগের সুদ? আচ্ছা এটা পারো না ঠিক আছে আমি বলে দিচ্ছি। রফিকুল কি বলছো? রফিকুল বলছে ২১,০০০ টাকা। ২১,০০০ টাকা কি? আমাকে একটু জানিও তো রফিকুল। ২১,০০০ টাকা তুমি কিসের উত্তর দিলা? আমাকে বলতে হবে তো বাবা। না বললে আমি বুঝবো কিভাবে? উম চলো আমি তোকে বলে দেই। কেউ তোমরা কনফিউজ হয়ে গেছো আমি বলেই দেই। সঠিক উত্তরটা কি হবে? কেমন? চলো বলে দিচ্ছি। খেয়াল করো। আমরা এটা কিভাবে করব? এটা করার জন্য আমাকে এটা কি করতে হবে? একটা বক্স নিতে হবে। তোমরা নাও খাতা কলম নাও। নিয়ে নিলাম। কি লিখবো এখানে? লিখবো বিবরণ। তাই না? এখানে লিখবো স্যার টাকা। এখানে লিখবো কি? টাকা। ক্লিয়ার? আর এখানে আমরা লিখবো ২ এর ক। কি চেয়েছিল? মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয়। কেমন? চলো দেখি সেগুলো কি ছিল। খেয়াল করো। প্রথমটা যদি দেখি, নতুন পণ্যের গবেষণা এটা তো আসবে। কেন আসবে না এটা? এটা তোমার ছিল বিলম্বিত। এটা তো আসবে, এটা বাদ। বলছে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা। এটা তো আয়, তাই না? কারণ বিক্রয় তো প্রতিদিনই তো হয়, প্রতিনিয়ত হয়। দেখি এটা আয়। তার মানে আমি এটা কোথায় বসাবো? এখানে আমি একটা শিরোনাম লিখবো, মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার? ঠিক এর নিচে আমরা লিখে ফেলবো পণ্য বিক্রয়। কত টাকা স্যার? হচ্ছে এটা ৬০,০০০ টাকা বসিয়ে ফেললাম। ঠিক এর ৪ আঙ্গুল নিচে জায়গা ফাঁকা রেখে লিখে ফেলবো আমরা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে কি হবে? তাহলে এইবার আমরা যখন আয় সেটা আমি আয়তে বসাবো, যেটা ব্যয় সেটা আমি ব্যয়তে বসায় ফেলবো। আমাকে বারবার কোশ্চেন গুলো পড়তে হবে না। আমার সময়টা কিছুটা কি হবে? সেফ হয়ে যাবে। তো এখানে তো সময়টা টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় না কি? প্রশ্ন পারি স্যার কিন্তু সময়ের অভাবে করতে পারলাম। ইস! আর যদি ১০ টা মিনিট সময় পাওয়া যেত স্যার, স্যার আর ৫ টা মিনিট, আর ২ টা মিনিট সময় পাওয়া যেত কতই না ভালো হতো, তাই না? কিন্তু সেটা কি আর হয়? পরীক্ষা তার নিজের গতিতেই চলে। সময় কারো জন্য অপেক্ষা করে না। চলো আমরা একটা পেয়েছি। অতিরিক্ত আচ্ছা দেখো মণিহারি কয় এটা কি ৮,০০০ টাকা? মণিহারি বলতে এই টুকটাক জিনিস এগুলো কি মণিহারি? টাকা ছোট ৮,০০০ টাকা খুবই ছোট অ্যামাউন্ট। এটা কি? এটা তোমার মুনাফা জাতীয় ব্যয়। কেন ব্যয়? কারণ তুমি যেহেতু ক্রয় করেছ, তোমার খরচ হয়েছে না টাকাটা চলে গেছে। এজন্য কি এটা মুনাফা ব্যয়তে বসাবা। কত টাকা? ৮,০০০ টাকা। চলো বসাইলাম। দেখি এরপর কি আছে? এরপর বলছে ঋণের সুদ ৳৫০০। আমরা তো এটা বুঝছি যেহেতু সুদ ৳৫০০ টাকা অ্যামাউন্টটা খুবই ছোট। আর সুদ জিনিসটা আমরা প্রতি মাসে দিতে হয়। এটা তো ক্লিয়ার, তাই না? তার মানে এটা কি? এটা হচ্ছে স্যার মুনাফা জাতীয়। কিন্তু আমি এটা বুঝছি না যে আমার শেষমেশ ধরতে পারিনি যে এই ঋণের সুদটা এটা কি আয় না ব্যয়? টিপস বলে দেব একটা? এই বাচ্চারা সবাই সোজা হয়ে বসো। সবাই কি হয়ে বসো? সোজা হয়ে বসো। যে শুয়ে আছে সে উঠে বসো। যে বসে আছে সে বলে দাঁড়ায়া যাও। নড়াচড়া দিয়ে বসো। সারাদিন স্যার মামুন স্যার বলবে কি একটা হ্যাক খেয়াল করবা। তার আগে আমি যদি তোমাদের বলি ঋণ এটা কি ডেবিট না ক্রেডিট? কে বলতে পারা বলো? যদি বলি বিনিয়োগ, কিছু নাম লিখে দিচ্ছি খেয়াল করো। রফিকুল বিনিয়োগ
ডেবিট না ক্রেডিট বলতে পারবা কে? বললাম মূলধন। খেয়াল কইরো, ডেবিট না ক্রেডিট কে বলতে পারবা? যদি আরো কিছু অ্যাড করে দেই, যদি বলি উত্তোলন, বলা এটা কি ডেবিট না ক্রেডিট? বাচ্চারা বলতে পারবা? একসাথে করবো, ঋণ কি ডেবিট না ক্রেডিট? বিনিয়োগ ডেবিট না ক্রেডিট? মূলধন ডেবিট না ক্রেডিট? উত্তোলন ডেবিট না ক্রেডিট? এই উত্তর দাও। কে আছে? শেহজাবিন আছে, রফিকুল আছে, দেখি শরীফ দিতে পারছি কিনা, বলে ফেলো কেমন। শেহজাবিন কমেন্ট করে বসে, দেখি শেহজাবিন কি কমেন্টস করেছে। বলছে ঋণ ক্রেডিট, বিনিয়োগ ক্রেডিট না, ঋণ ক্রেডিট ঠিক আছে, বিনিয়োগ ডেবিট। এই দেবো মায়ের, বিনিয়োগ কি? বিনিয়োগ ডেবিট। খেয়াল কর, বলে দিচ্ছি। ঋণ কি? ঋণ ক্রেডিট। বিনিয়োগ কি? ডেবিট। এইবার বলো শেহজাবিন, মূলধন কি হবে? মূলধন বলছো মূলধন ক্রেডিট, গুড, এটা হয়েছে মূলধন ক্রেডিট। তাহলে উত্তোলন কি হবে বলো তো? উত্তোলন কি হবে বলো? বাকি অপশন যে মুছে দেই। বললাম ঋণ কি? ঋণ ক্রেডিট, ওকে ফাইন। বিনিয়োগ কি? বিনিয়োগ হচ্ছে ডেবিট, ফাইন। মূলধন বলছিলাম ক্রেডিট, ফাইন। বল উত্তোলন কি হবে? উত্তোলন বলছো উত্তোলন হবে ডেবিট, ওকে দ্যাটস গুড। উত্তোলন কি হবে? উত্তোলন হবে ডেবিট। লিখে ফেলেছো, উত্তোলন হবে কি? ডেবিট। সেরে যাবেন, এটা মাথায় রেখো, ঋণ ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, মূলধন ক্রেডিট, উত্তোলন, এটুকু তো স্যার বুঝতে পেরেছি তাই না? মনে রাখবা, ঋণ ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, মূলধন ক্রেডিট, উত্তোলন ডেবিট। আর এগুলো সুদ কি হবে জানো? এগুলো সুদ হবে বিপরীত। কথা ঠিক বুঝলাম না তাই তো? আবার বলছি, দেখো ঋণ যদি ক্রেডিট হয়, ঋণের সুদ কি হবে? সুদ হবে ডেবিট। বিনিয়োগ ডেবিট, বিনিয়োগ সুদ কি হবে? ক্রেডিট। মূলধন কি? ক্রেডিট, মূলধনের সুদ কি হবে? ডেবিট। উত্তোলন কি? ডেবিট, উত্তোলনের সুদ কি হবে স্যার? ক্রেডিট। মনে থাকবে? আমার কি আর কষ্ট করে মনে রাখা দরকার আছে উত্তোলনের সুদ কি হবে? আমার কি মনে রাখতে হবে মূলধনের সুদ কি হবে? না, আমি শুধু এইটুকু মনে রাখি, মূলধন ক্রেডিট, তাহলে আমি অটোমেটিক বলতে পারবো মূলধনের সুদ কি হবে? হবে ডেবিট। আমি সেইটুকু জানি ঋণ ক্রেডিট, আমার ঋণের সুদ কি হবে এটা মুখস্থ করার প্রয়োজন নেই। যেহেতু ঋণ ক্রেডিট, ঋণের সুদ কি হবে? ডেবিট। তাহলে এটা যদি বুঝো, তাহলে এবার সে যাবেন আমাকে বলবা এই ঋণের সুদ কি হবে? ঋণের সুদ কি হবে? ডেবিট না ক্রেডিট? বিনিয়োগের সুদ কি হবে? বিনিয়োগের সুদ কি হবে? ডেবিট না ক্রেডিট? বলবা মূল ধনের সুদ কি হবে? ডেবিট না ক্রেডিট? তাহলে আরো বলবা উত্তোলনের সুদ কি হবে? ডেবিট না ক্রেডিট? দেখি উত্তর দিয়ে দাও। সেজন্য বলছো ঋণের সুদ ডেবিট, গুড। ঋণ যদি ক্রেডিট হয়, ঋণ সুদ হবে কি? বিপরীত, ডেবিট। তাহলে এবার বলো তো বিনিয়োগটা কি হবে? বিনিয়োগ, বিনিয়োগ কি হবে? বিনিয়োগ বুঝি ডেবিট, তাহলে বিনিয়োগ সুদটা কি হবে স্যার? স্যার কি একটু বলেন। হ্যাঁ, বিনিয়োগ ডেবিট হলে বিনিয়োগ সুদ হবে কি? ক্রেডিট। তাহলে এবার বলো তো মূলধনের সুদটা কি হবে স্যার? হ্যাঁ, মূলধনের সুদ কি হবে স্যার? ডেবিট। যেহেতু মূলধন ক্রেডিট, মূলধনের সুদ কি হবে? ডেবিট। তাহলে তুমি লাস্টেটা বলো তো উত্তোলন কি? উত্তোলন তো ডেবিট, তাহলে উত্তোলনের সুদ কি হবে? সে যাবেন, বলে ফেলো। উত্তোলনের সুদ কি হবে? বলে ফেলো তো। এইগুলো যে শুধু এই অধ্যায় লাগবে এমন না, রেওয়া মিলে, কি বলছি, রেওয়া মিলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। রেওয়া মিলে তোমরা ডেবিট কি বের করতে সবচেয়ে বেশি ভুল করে ফেলো, উল্টা ফেলো। হ্যাঁ, ডেবিটটা করে ফেলো ক্রেডিট, ক্রেডিট করে ফেলো ডেবিট, এই ভুলটা হয় সবচেয়ে বেশি। হ্যাঁ, গুড। সেই জন্য বলছে উত্তোলন সুদ হবে ক্রেডিট। মুখস্থ দরকার আছে? দরকার নেই, শুধু মনে রাখবো উত্তোলন ডেবিট, তাহলে উত্তোলন সুদ কি হবে স্যার? ক্রেডিট। সে যাবেন, বেশিগুলো বুঝতে পেরেছো কিনা মা আমাকে একটু জানিও তো, কমেন্টস করো। কেমন লাগছে শিখতে? আশা করি কিছুটা হলেও ভালো লাগছে। আমি একটু ভিতরে যাই, একটু ভিতরে আলোচনা করে দেই। করব? আচ্ছা, করে দিচ্ছি। খেয়াল করো, খেয়াল করো। আমরা যেহেতু সমস্যা সমাধান ক্লাস, আমরা সকল কিছু নিয়ে আলোচনা করতে পারি, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। আমরা বলছি শুধু বইসা বইসা ২-১০০ ম্যাথ করলে হয় না। তুমি যেটা কথা, তুমি অনেক ম্যাথ করো না, তারপর পরীক্ষা না এই ম্যাথ আসলে পারো না। দেখা যায় তোমরা আর্থিক বিভাগ থেকে মোটামুটি অনেকেই আছে ৪০-৫০টা ম্যাথও প্র্যাকটিস করি, তারপর পরীক্ষায় যে আর্থিক বিভাগ আসে সেটা করি ভুল। কি কষ্ট তাই না? ১০-এ পাই ২, ৪, ৫, অনেকে ১০-এ ৬ও পায়, কিন্তু ২০-এ ২০ পাওয়া খুব কষ্ট আর্থিক বিভাগেতে। রেওয়া মিল আমরা এত এত অনুসরণ করি, পরীক্ষায় যে রেওয়া মিলটা সেটা ভুল করে বসি।
এই মুনাফা ও মূল্যজাত লেনদেন এত অনুসরণ করি, তাও পরীক্ষায় যেটা সেটা কেমনে জানি ২ পাশ মিলাইতে পারি না। আমি মুনাফাজাত ব্যয় তুলতে ভুল করি, বিনিময়জাত মুনাফাজাত ব্যয় তুলতে ভুল করি। এর চেয়ে কষ্টের, দুঃখের আর কিচ্ছু নাই। খুবই কষ্টের কথা। খেয়াল করো। আচ্ছা আমি তোমাদের বলি, হিসাবের শ্রেণী কয়টা জানো তো? আমি সবসময় বলি, চলো লিখে দিচ্ছি। হিসাবের শ্রেণী হচ্ছে স্যার ৫ টা। কয়টা? ৫ টি। ৫ টি। কি? একটা হচ্ছে তোমার ব্যয়, একটা হচ্ছে সম্পদ। কি? সম্পদ। আরেকটি হচ্ছে আয়। আরেকটি হচ্ছে কি? দায়। আরেকটি হচ্ছে স্যার, আচ্ছা নিচে লিখে দিই, হয়ে গেছে। কেমন? দায়। আরেকটি হচ্ছে স্যার মালিকানা সত্ত্ব। ব্যয়, সম্পদ, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। এর মধ্যে এই যে প্রথম দুটো, অন্য কাজে রেখে দিই। প্রথম দুটো, এই ব্যয় আর সম্পদ, এই দুইটা হবে তোমার ডেবিট। অপরদিকে আয়, দায় আর মালিকানা সত্ত্ব, এই তিনটা হবে স্যার ক্রেডিট। খেয়াল কইরো, কি বলছি? ব্যয় আর সম্পদ হবে কি? ডেবিট, আয়, দায় আর মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট। মনে রাখবা, হাতের আঙুল কয়টা? জানি না তোমাদের কয়টা, আমার হাতের আঙুল তো ৫ টাই। তোমরা হাতের আঙুল একদম সামনে রাখো। এরকম কি হাতের আঙুল পকেটের সামনে রেখে গুনো। ১, ২, ৩, ৪, ৫। তারপর হাতের আঙুল কয়টা? ৫ টা। এক হাতের আঙুল ৫ টা। তার মানে আমার হিসাবে চিহ্ন কয়টা? ৫ টা। কি? ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? তোমরা যেটা করবা, দেখো এই যে বলছে ঋণের সুদ, কি বলছি এটা? ডেবিট। ঋণের সুদ কি বলছিলাম? ডেবিট, রাইট? ঋণের সুদ কি বলছিলাম? ক্রেডিট। মূলধনের সুদ কি বলছিলাম? ডেবিট। উত্তর সুদ কি ছিল? ক্রেডিট। ক্লিয়ার লিখে দিলাম না? তাহলে যখন আমি ডেবিট বলছি, তার মানে কি হবে? এটা কি? এটা আয় হওয়ার সুযোগ আছে, এটা দায় হওয়ার সুযোগ আছে, এটা কি মানের সাথে হওয়ার সুযোগ আছে? নাই। কারণ এগুলো তো ক্রেডিট। তাহলে ঋণের সুদ অলওয়েজ কি হবে? ডেবিট, কিন্তু এটা ব্যয়। মনে থাকবে? আবার বিনিয়োগ সুদ কি? ক্রেডিট। আমি জানি ব্যয় সম্পদ কোনো ক্রেডিট হতে পারে না। ক্রেডিট হবে কি? ক্রেডিট হবে আয়। তার মানে এটা আয়। খেয়াল করো তো, বলছি মূলধনের সুদ কি? ডেবিট। আচ্ছা, তাহলে এটা কি কোনো দায় হতে পারে? আয় হতে পারে? না, এটা কি হবে? এটা হবে ব্যয়। কারণ ব্যয় কি? সবসময় ডেবিট হয়। খেয়াল করো তো, উত্তোলনের সুদ বলছি কি? ক্রেডিট। তার মানে এটা কি কোনো আমার দায় হবে? সো এটা কি কোনো ব্যয় হবে? এটা কি কোনো সম্পদ হবে? না। এটা কি হবে? হয় দায় হবে অথবা আয় হবে। এটা হবে আয়। তাহলে এভাবে যদি তুমি বুঝে ট্রিক্স খাটিয়ে তুমি পরীক্ষায় অনুসরণ করতে পারো, তবে খুব ভালো করবে। কেমন? দেখো বুঝতে পেরেছো কিনা? আমাকে কমেন্টস করো। সেজাবিন, ধরতে পেরেছ? এভাবে যদি তুমি প্রতিটা অধ্যায় একদম বুঝে করো, সময় লাগবে লাগুক, কিন্তু তুমি একদম বেসিক ধরে যদি অনুসরণ করতে পারো, দেখবা ১ টা থেকে ১০ টা ম্যাথ যদি করো না, পরীক্ষায় ভুল হওয়ার মতো আর কোনো প্রশ্ন তুমি খুঁজে পাবা না। কিন্তু তোমরা যেটা করো, তোমরা তাদের থেকে ২০-২৫ টা করে ম্যাথ করো, কিন্তু সেটা তা পরীক্ষায় ভুল হয়, এটা খুবই দুঃখজনক। সেজাবিন বলছো বুঝতে পেরেছ। কেমন? তাহলে চলো আমরা এই মুনাফা যেহেতু আয়, মুনাফা যেহেতু ব্যয় করছিলাম, সেখানে ফিরে যাই। এটা শেষ করি, হ্যাঁ? পরে শেষ করার ৫ মিনিট ব্রেক দিব। মুছে দেই। দেখছো একটা প্রশ্ন আলোচনা করতে কত বেসিক নিয়ে আলোচনা করতে হয়। আশা করি পরীক্ষায় এগুলো আর তুমি সেজন্য ভুল করবে না। কেমন? চলো আমরা যেখানে ছিলাম, দেখতে পাচ্ছি আমরা কি বসাইছিলাম? আমরা পণ্য বিক্রয় আর মনের ক্রয় বসাইছি। দেখি তা এরপর কি আছে? এবার অতিরিক্ত মূলধন, এটা তো এখানে আসবে, এটা মূলধন জাতীয়। আচ্ছা, ঋণের সুদ। তাহলে কি বলছিলাম? ঋণ যেহেতু ক্রেডিট, ঋণের সুদ হবে ডেবিট, তাই না? তার মানে ডেবিট হলে কি হবে? এটা হবে ব্যয়। লিখবো আমরা কি? ঋণের সুদ। কত টাকা স্যার? সুদ ছিল ৫০০ টাকা। এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। দেখি এরপর কি আছে? বলেছে উত্তোলন। উত্তোলন সুদ তো বলে না, উত্তোলন এ তো এখানে আসবে না। উত্তোলন সুদ হলে বসাইতে পারতাম। বলছে শিক্ষানবিশ সালামি। তবে খেয়াল করো, শিক্ষানবিশ সালামি কত হাজার টাকা? ২৮,০০০ টাকা। কিন্তু ২৮,০০০ টাকা না, এটা ২০২২ সালের না। এর মধ্যে ২০২১ সালে কিছু টাকা আছে। সেটা কত? সেটা হচ্ছে তোমার ৭,০০০ টাকা। তাহলে শিক্ষানবিশ সালামি ২০২২ সালের জন্য কত? ২৮,০০০ ৭,০০০ টাকা বাদ দাও, থাকবে ২১,০০০ টাকা, তাই না? তাহলে আমরা এখানে ছোট্ট করে লিখে ফেলবো সুন্দর করে, শিক্ষানবিশ সালামি, তাই না? সেটা কত টাকা স্যার?
এটা হচ্ছে ওই যে 28 থেকে 7 বাদ দিয়ে থাকবে হচ্ছে 21,000 টাকা। বসিয়ে ফেললাম। এরপর কি আছে দেখি। এরপর বলছে বিনিয়োগের সুদ 22,000 টাকা, তাই না? বিনিয়োগ কি? বিনিয়োগ ডেবিট, বিনিয়োগ সুদ কি হবে তাহলে? ক্রেডিট। ক্রেডিট মানে কি হবে? অলওয়েজ আয় হবে। তার মানে এটা কি? এটা মুনাফার্জিত আয়। চলো লিখে ফেলি। বিনিয়োগের সুদ ক টাকা যেন ভুলে গেলাম তো। দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ হচ্ছে তোমার 22,000 টাকা। চলো এখানে বসিয়ে ফেলবো আমরা 22,000 টাকা। দেখি আর কিছু আয় ব্যয় আছে কিনা। শেষ। ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, এটা এখানে আসবে না, এটা হচ্ছে বিলম্বিত মুনাফার্জিত ব্যয়। আছে পুরাতন মেশিনের মেরামত ব্যয়। এই যে মেরামত করছো, হ্যাঁ, একটা যদি তোমার বাসায় যদি বড় ফ্রিজ থাকে বা টিভি থাকে, দেখবা কি বছরে ২-৩ বার করে মেরামত করে দেবে। এসিটা বছরে ২-৩ বার করে, ২ বার করে এটলিস্ট ১ বার ২ বার করে কি সার্ভিসিং করতে হয়, মেরামত করতে হয়। এটা কিন্তু মুনাফার্জিত ব্যয়। ক টাকা? ৩,০০০ টাকা। চলো লিখে ফেলি। মেরামত ব্যয় কত? আচ্ছা স্যার ৩,০০০ টাকা। যদি এবার যোগ করে দেখো, আহ ৫ আর ৩ কত? ৮। ৮ আর কত আসবে? ১৬,০০০ টাকা, তাই না? তোমার মুনাফার্জিত ব্যয় কত? ১৬,০০০ টাকা। অপরদিকে এই মুনাফার্জিত আয় কত হিসাব করো। তোমার ৬০ আর ২০ কত? ৮০। ৮০ আর ২০ ১,০০,০০০। ১,০৩,০০০ টাকা। তার মানে আমার মুনাফার্জিত আয় কত? ১,৩০,০০০ আর মুনাফার্জিত ব্যয় হচ্ছে ১৬,০০০ টাকা। আমার এটা গড় অ্যান্সার শেষ। ২ এর গ নাম্বারটা করে দিলাম। কেমন? খেয়ে যাবেন? কথা বলো। রফিকুল কি অবস্থা? রফিকুল তো একদমই কথা বলছে না আজকে, ওঠো নাকি? কথা তো স্যার বলতে হবে, তাই না? কথা না বললে কেমনে? সে যাবেন ধরতে পেরেছো কিনা বলো তো? ও সরি, সরি, সরি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আমি এখানে একটু যোগ বিয়োগে ভুল করেছিলাম। এটা তো ৫,০০০ না, এটা ছিল কত? এটা ছিল স্যার ৫০০, তাই না? এখানে একটু যোগ বিয়োগে ভুল হয়ে গিয়েছিল। এই ৮,০০০ আর ৩,০০০ কত আসে গুণ? ৯, ১০, ১১, তাই না? এর সাথে যদি তুমি যোগ করো ৫০০ আসবে ১১,৫০০। ক্লিয়ার? হ্যাঁ, সরি। সেজামিন ইউ আর রাইট। তুমি কিন্তু ফোকাসে আছো। গুড। ৮,৫০০ যোগ করলে কত আসে? ৮,৫০০। এখানে তুমি ৩,০০০ যোগ করলে কত আসে? ৯, ১০, ১১, ১১,৫০০। আর এই ৫০০ কে ভুলে ৫,০০০ ধরে ফেলেছিলাম। দুঃখিত। আচ্ছা ঠিক আছে। তোমার আব্বুর কি? তোমার আব্বুর কি ডায়াবেটিস আছে কিনা? রফিকুল জানাও তো। তুমি কি ইনসুলিন ইনজেকশন দিয়ে গিয়েছিলে? আর তোমার আব্বুর শরীরটা কেমন আছে সেটা আমাকে জানিও। সেজামিন, গুড গার্ল। পড়াশোনা করছো। থ্যাংক ইউ। এরকম ফোকাস থাকতে হবে, হ্যাঁ? আমার কিন্তু ঘ নাম্বার শেষ। চলো দেখি। এরকম আরেকটা প্রশ্ন ছিল। দেখো তো। এই যে ঘ নাম্বারে কি বলেছিলাম? খেয়াল করো। খ নাম্বার ছিল মুনাফার্জিত আয় ও মুনাফার্জিত ব্যয়টা কিন্তু বের করে ফেলেছি, তাই না? বের করে আলোচনা করেছিলাম। করেছি না? দেখো এই যে এখানে কিন্তু করেছিলাম। এরপর ঘ নাম্বার বলছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় কত, এটা বের করতে বলছে। খেয়াল করো, একটু আমরা মুনাফার্জিত আয়, মুনাফার্জিত ব্যয় বের করেছি। এখন আরেকটা প্রশ্ন আমার আছে কি, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়। এটা করলেই কিন্তু এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিস শেষ। চলো আমি একটু মুছে দেই, তাহলে তোমাদেরকে আবার নতুন করে তাকিয়ে তাকিয়ে বোঝাতে সুবিধা হবে। আমরা করব মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়। তার আগে তোমরা প্রশ্ন পড়ো, দেখো এখান থেকে নিজে করতে পারো কিনা। তোমাদের আমি ৫ মিনিট সময় দিলাম, কারণ আমি এক কাপ কি খাবো? ১ কাপ আদা দিয়ে চা খাবো। ঘরে বসে যাচ্ছে, ঘরটা শুরু করছে। চা খেলে গলা দিয়ে আবার খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বের হবে। কেমন? তোমরা যেটা করবে এখন, এইখানে এই যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়টা করে থাকো। কতটা আমাকে কমেন্টে জানাও। আর ঠিক আছে, আমি ৫ মিনিট পর দেখে দিচ্ছি। যদি এর মধ্যে যদি তোমরা না পারো, চেষ্টা করো অ্যাটলিস্ট। আমি এসে পরে কই দিচ্ছি ৫ মিনিটের জন্য ব্রেক। টি ব্রেক ফর 5 মিনিটস। কেমন? চলো শুরু করে দাও। আমার জন্য ব্রেক, তোমাদের জন্য না কিন্তু, হ্যাঁ? নাকি তোমরা ৫ মিনিট ব্রেক চাও? বলো। ৫ মিনিট ব্রেক কি আমার জন্য না সবার জন্য? বলো তো। তোমার সাথে ম্যাটটা করতে পারো নাকি আমার সাথে একেবারে করবা চা খাওয়া শেষে? কোনটা? কমেন্টস করো দেখি। রফিকুল অলরেডি কমেন্টস করে দিয়েছে। দেখি রফিকুল কি কমেন্টস করেছে। আচ্ছা, রফিকুল বলছো নোট লাগবে। তোমার কি টাইপের নোট লাগবে রফিকুল? আমাকে জানিও তো। তোমার কি টাইপের নোট লাগবে আমাকে জানিও। তোমাদের জন্য আমি আসলে বই লেখার কাজ করছি, বুঝছো? এই যে নোট বো না, নোট আসলে একটা দুটো চ্যাপ্টার নোট করা তো কঠিন।
তোমাদের শুধু একটা জন্য তোমাদের পুরা বইয়ের নোট লাগবে না? তোমাদের সকল অধ্যায়ের নোট লাগবে নাকি শুধু একটা বিষয় নোট লাগবে? না, তোমাদের সকল বইয়ের সকল অধ্যায়ের নোট লাগবে। এজন্য দরকার একটা ভালো মানের বই। দেখি একটা তোমাদের জন্য একটা ভালো মানের বই রেডি করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, সে যাবেন। যেহেতু তুমি করেছো ঠিক আছে, কোড করো দেখি। প্রয়োজন আমি লাগলে তোমাকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। ডোন্ট ওয়ারি, তুমি শুরু করে দাও, আমি একটু চাটা খেয়ে নিই, কেমন? আচ্ছা রফিকুল, তুমি তোমার বাবার যত্ন নিও কিন্তু, হ্যাঁ? বাবা কিন্তু অমূল্য সম্পদ, বাবার যত্ন নিতে হবে, কেমন? চলো 5 মিনিট ব্রেক দিচ্ছি। তোমার ম্যাটটা করে ফেলো, গো নাম্বারটা করে ফেলো। ওকে, দ্য টাইম ইজ আপ। আমাদের টি ব্রেক শেষ, তাই তো? এবার চলো আমরা ম্যাথে ফিরে যাব। এই সবাই কি ম্যাথটা করেছো? বলো তো, সে যাবেন। ব্রেকে তোমরা কি করলা? রফিকুল, তোমার বাবাকে কি ইনজেকশন দেওয়া হয়েছে কিনা? তো বাবার কি অবস্থা এখন জানিও। সে যাবেন। ম্যাটটা অবস্থা কত দেওয়া বলো তো, আমাকে জানাও। ম্যাটটা অবস্থা কত কি কইলে আমাকে জানাও, কেমন? চলো আমরা ম্যাটটা একটু করি। সেদিন তোমায় কথা দিয়েছিলাম ম্যাটটা করবে। আচ্ছা করেছো, তাহলে আমাকে উত্তরটা জানাও তো, উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে আমাকে বলো। উত্তরটা সে যাবেন কি হবে? দেখি উত্তর কি বলছো। চলো আমরা বলি মূলধনিত প্রাপ্তি ও মূলধনিত ব্যয় আমরা করবো, রাইট? যদি করি তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে প্রথমে স্কেল নিতে হবে, রাইট? কি নিবো আমরা? একটা স্কেল। স্কেল আমরা নিলাম। এখান থেকে আমরা এভাবে দাগটাই নিব। ওকে ঠিক আছে, আমরা এটা করবো হচ্ছে গ নাম্বার, রাইট? কি করতে বলছে? মূলধন প্রাপ্তি, তাই না? আর কি? আর সম্ভবত ব্যয় করতে বলছে না, দেখি তো। হ্যাঁ, প্রাপ্তি ও মূলধন যেতে ব্যয় করতে বলছে। তাহলে আমরা এখানে লিখবো প্রাপ্তি ও ব্যয় নির্ণয়, কেমন? এখানে আমরা লিখবো বিবরণ, লিখবো টাকা, লিখবো টাকা। আর এইখানে এবার আমরা টাইটেল দিয়ে দিব কি? ছোট করে টাইটেল দিয়ে দিব মূলধন জাতীয় প্রাপ্তি। ক্লিয়ার? দিলাম। ঠিক 5 আঙ্গুল জায়গা ফাঁকা রেখে এখানে লিখবো আবার মূলধন জাতীয় ব্যয়। আমি কিন্তু ইতিমধ্যেই তোমাদের এই মূলধনিত ব্যয়, আয় ব্যয় কিগুলো কিন্তু আলোচনা করেছি। ক্লিয়ার? দেখলাম। এবার আমরা প্রশ্নে ফিরে যাই। দেখি তো প্রশ্ন কি বলেছিল। প্রথমেই বলেছে মূলধন বিনিয়োগ কত টাকা? 1,00,000 টাকা। তো এটা কি? এটা অবশ্যই মূলধন জাতীয় কি প্রাপ্তি। লেখো মূলধন বিনিয়োগ, কারণ ব্যবসায় কি আমরা টাকাটা পাইছি, তাই না? 1,00,000 টাকা তো পাইছি। এটা কি? এটা কিন্তু একটা প্রাপ্তি। চল পাইছি। দেখি তো আর কি আছে। তাকে দেখি সে যে মতো কমেন্টস করেছে, কি বলেছো? বলছো মূলধনিত প্রাপ্তি 1,00,000 টাকা। আর কি বলছো? বলছো মূলধন জাতীয় ব্যয় 90,000 টাকা। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আমরা এটা করবো, করলে বুঝতে পারবো সঠিক উত্তর কি হয়েছে নাকি হয়নি। চলো আমরা একটু মিলিয়ে দেখি তোমারটা হয়েছে কিনা, কেমন? বলছো মূলধন জাতীয় প্রাপ্তি 1,00,000। আচ্ছা দেখি এর মধ্যে আবার কি আছে। বিজ্ঞাপন এখানে যাবে না, শিক্ষানুষ্ঠান ইসলাম এখানে আসবে না, আবাসিক ইসলাম এখানে আসবে না, ওভার আসবে। এই খেয়াল করো তো, ঋণ গ্রহণ কত টাকা? 50,000 টাকা। ঋণটা কি আমরা কি টাকাটা পাইছি না? সে যে আমি টাকাটা আমরা পাইছি, টাকাটা কি আমরা প্রতিদিন পাবো না? ঋণ তো আমার প্রতিদিন না, তার মানে টাকা যেহেতু পাইছি, এইটা কি? এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি। বসাও এখানে ঋণ গ্রহণ কত টাকা? 50,000 টাকা। চলো দেখি আর কি কিছু আছে কিনা। যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র, এগুলো তো আমরা কিনি, তাই না? এগুলো আমরা প্রতিদিন কিনি না, এগুলো আমরা একবারে কিনি, তাই না? অনেকদিন ব্যবহার করতে পারি, অনিয়মিত, এবং টাকার অ্যামাউন্ট অনেক বড় এবং সুযোগ সুবিধা অনেক বেশি পাওয়া যায়। তার মানে যন্ত্রপাতি ক্রয় 60,000, আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। এগুলো কি? এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। চলো বসাই ফেলি 60 আর 30, কেমন? লেখো 60,000 টাকা আর 30,000 টাকা। ওর নাম কি? প্রথমের নাম ছিল যন্ত্রপাতি ক্রয়, এরপরের নাম ছিল কি?
আসবাবপত্র ক্রয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? দেখো এরপর কি আছে? ব্যক্তিগত তহবিল হতে কারবারে কর্মচারীদের বেতন প্রদান। কত টাকা? ১০,০০০ টাকা। মনে রাখবা মালিক ব্যবসায় যায় রে সেটাই কি? সেটা হচ্ছে মূলধন। তার মানে মালিক তো টাকা প্রতিদিন দেবে না, একবারই দিয়েছে। এটাও কি? এটাও স্যার মূলধন জাতীয় প্রাপ্তি। কেমন? চলো আমরা বসিয়ে ফেলি। কত টাকা? ১০,০০০ টাকা। এখানে লেখো অতিরিক্ত মূলধন। কত টাকা? বসাবে আরো ১০,০০০। তাহলে ১,৫০,০০০ যোগ করলে কত আসবে স্যার? ১,৬০,০০০ টাকা। আবার ওদিকে ৩০ আর ৬০ যোগ করলে আসবে কত? আসবে ৯০,০০০ টাকা। দেখো সেজামিনে কিন্তু একটা তো সঠিক হয়েছে, তাই না? সেজন্য বলেছিল মূলধন ব্যয় হবে কত? ৯০,০০০। এটা ঠিক, কিন্তু মূলধন যেহেতু প্রাপ্তি সেজামিন, এখানে তোমার একটু ছোট্ট কারেকশন হয়ে যাবে। ঠিক আছে? এটা ঠিক করতে হতো। এই সেজামিন বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টস করো। দেখো মূলধন প্রাপ্তির মধ্যে কি আসবে? মূলধন বিনিয়োগ। তুমি যেটা ১,০০,০০০ সেটা তো বসবেই, কিন্তু ওই যে আবার বলেছে ঋণ গ্রহণ। ঋণ তার প্রতিষ্ঠান প্রতিদিন নেয় না, তাই না? টাকা সে পাইছে, তার মানে এটাও কি? এটাও মূলধন জাতীয় প্রাপ্তি। আবার বলছে ব্যক্তিগত তহবিল থেকে ১০,০০০ টাকা কর্মচারীকে বেতন প্রদান। টাকাটা তো আর সে প্রতিদিন দেবে না, শুধু একবারই একটু ব্যবসায় সমস্যা ছিল, মালিক নিজে দিয়ে দিয়েছে। সেদিন বলছো এখন বুঝেছি স্যার, আমি অতিরিক্তটা দেখিয়ে নেই। ওকে ঠিক আছে, এখন বুঝতে পেরেছো কিনা বলো? সেজামিন ক্লিয়ার? আমরা কিন্তু এই অধ্যায়ে মোটামুটি ২টা পরিপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করা শেষ, একদম ভেঙে ভেঙে। ওকে বলছো ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ২টা প্রশ্ন সমাধান করা হয়ে গেল। দেখো তো এটা কিন্তু আবার সহজ প্রশ্ন, লেনদেন থেকে একটা প্রশ্ন আসছিল। আমি কিন্তু আর্থিকের উপর অনেকগুলা ক্লাস করছি। চলো আমরা একটা প্রশ্ন শর্টকাটে সমাধান করার চেষ্টা করি। এখন তোমরা কি লেনদেন থেকে আরেকটা প্রশ্ন সমাধান করতে চাচ্ছ, নাকি আর্থিক বিবরণী থেকে করো? বলো কোনটা থেকে করবো? সে যাবেন যেটাই বলবা সেটা করে দেবো। আর রফিকুল তো একটু ব্যস্ত ওনার বাবাকে নিয়ে, এখন হয়তো আমাদের সময় দিতে পারছে না। বলো সে যাবে? আচ্ছা আর্থিক বিবরণী, যেহেতু আর্থিক বিবরণী চাচ্ছ, ওকে আমার আর্থিক বিবরণীর প্রশ্ন আমি রেডি করেছিলাম। আহ দেখো এটা কি আর্থিক বিবরণী প্রশ্ন, দেখতে পাচ্ছ কিনা? যদি এখন সেদিন প্রশ্ন করতে পারে স্যার লেখাটা দেখতে পাচ্ছি না, ছোট ছোট মনে হচ্ছে। কিচ্ছু করার নাই আসলে, কারণ আর্থিক বিবরণী প্রশ্ন একটু বড় বড় হয়। হ্যাঁ, আর এত বড় প্রশ্ন না, এক পেজ আনতে গেলে একটু ছোট তো করতেই হবে। তুমি সেদিন একটা কাজ করতে পারো, একটা ছবি তুলে নাও। আমি বেশ সোজা আছে, স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে একটু ফোনে গ্লাইড একটু জুম করে করে দেখবা, ম্যাথ করবা, দেখবা বুঝতে পারবা। কেমন? একটা স্ক্রিনশট তুলে নাও। সে যে আমি স্ক্রিনশটটা কি নিয়েছো? ওকে নিয়েছো। চলো আমরা প্রশ্নটা ঝটপট করে ফেলি, দেখি কি বলেছে। আর প্রশ্ন পড়তে হবে। বলছে শিখা ট্রেডার্স, নাম কি? শিখা ট্রেডার্স এর ২০২৩ সালের ৩০শে জুন, সময়টা খেয়াল করবা, ৩০শে জুন তারিখের রেওয়া মিল অর্থনীতি নিম্নরূপ। এখানে এই যে বক্সের মধ্যে যা আছে দেখো, বক্সের মধ্যে কিছু নাম লেখা আছে না? এগুলোকে বলে স্যার রেওয়া মিল। কি কি আছে? আছে মূলধন, আছে নগদ তহবিল ও সঞ্চিত তহবিল। খেয়াল করবা যদি প্রশ্নের মধ্যে ২টা কথা থাকে, যেমন এখানে আছে নগদ তহবিল, আমাদের সঞ্চিত তহবিল, মনে রাখবা সেক্ষেত্রে যেটা নগদ তহবিল সেটা বলছে প্রথমে ডিবিটে ৫৫,৫০০ টাকা, আর সঞ্চিত তহবিল যদি একই লাইনে আছে তাহলে সেটা কেটে ওই পাশে আছে ৬০,০০০ টাকা। খেয়াল করতে হবে। হ্যাঁ, বলছে অফিস সরঞ্জাম ২,০০,০০০ টাকা। আয়কর, এই খেয়াল করো, আয়কর অপর নাম কি জানো? বলছিলাম আয়কর অপর নাম হচ্ছে উত্তোলন, এর অপর নাম হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। ঠিক আছে, দেখো নামে নাম অনেক নাম থাকে না? যেমন আমার নাম হচ্ছে আল মামুন স্বাধীন, আমাকে আমার বন্ধুরা সবাই স্বাধীন বলে ডাকে, আবার তোমরা আমাকে মামুন সাহেব বলে ডাকো, তাই না? তার মানে যেই স্বাধীন সেই মামুন। আছে কিনা বলো? এক নামে কিন্তু অনেকে মানুষের নিকনেম থাকে, ডাকনাম থাকে। আমার কিন্তু ডাকনাম কি? স্বাধীন। তার মানে দেখো, যেমন আয়কর, উত্তোলন, জীবনবীমা আমি কিন্তু একই কথা। কোথাও কোথাও এটা আয়কর ব্যবহার করে, কোথাও উত্তোলন লেখে, তো বেশিরভাগ এটা উত্তোলন ব্যবহার করে, উত্তোলন লেখে। তখন জীবনবীমা প্রিমিয়ামও লেখে, কিন্তু জিনিসগুলো কি? জিনিসগুলো উত্তোলন। নামগুলো মাথায় রাখিও। বলছে সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি, পুঞ্জীভূত অপচয় সরঞ্জামের প্রাথমিক খরচ, উত্তোলন, পত হিসাব, তাই না? আর এখানে কিছু নিচে দেখো কিছু লাইন লেখা আছে, এ থেকে বলা হয় সমন্বয় সমূহ বা অন্যান্য তথ্য। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে মালিক ১৫,০০০ টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন যা হিসাবভুক্ত হয়নি। কারবার হতে ১,০০০ টাকা একটি নোট বিনিষ্ট হয়েছে
যা সমন্বয় করতে হবে, করব। বলছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য ৩৪,০০০ টাকা। ওকে, এবার বলছে ক নাম্বারে উভয় তথ্য হতে অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আর খতে বলছে নিট মুনাফা ১,১২,৫০০ টাকা ধরে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। আর গ নাম্বার বলেছে সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ ২,৮৪,৫০০ টাকা ধরে শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। কেমন? চলো আমরা এখানে প্রথমে কি করব, অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। করতে গেলে কি করতে হবে, তোমাকে একটি স্কেল নিতে হবে, ধামাধাম কি করে ফেলতে হবে, দাগ টেনে ফেলতে হবে। চলো এখানে আমরা লিখে ফেলবো অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। কি অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় এখানে লিখবো আমরা কি বিবরণ, এখানে লিখবো টাকা, এখানে লিখবো স্যার টাকা। ক্লিয়ার? আমরা এটা করছি কত, এটা করছি আমরা 5 নম্বর প্রশ্নের ক। চলো এবার প্রশ্নে যদি ফিরে যাই, দেখি আমার অন্যান্য ব্যয়ের মধ্যে কি কি ছিল। এটা মুছে নেই। পাচ্ছে মূলধন না, এটা তো বসবে না। নগদ তহবিল বসবে না। অফিস সরঞ্জাম বসবে না। আয়কর আসবে না। সরঞ্জাম বিক্রয় জনিত ক্ষতি, এটা কিন্তু ক্ষতি, এটা আসবে। কি আসবে? সরঞ্জাম বিক্রয় জনিত ক্ষতি কত টাকা? 14,000 টাকা। চলো আমরা বসিয়ে ফেলি এখানে ঝটপট। লিখবো কি সরঞ্জাম বিক্রয় জনিত ক্ষতি ক টাকা? 14,000 টাকা। দেখি তো আরো কিছু আছে কিনা, চলো দেখে নিই। বসাইলাম। প্রয়োজনীয়তা আসবে না, প্রাথমিক খরচ এটাও আসবে না, উত্তম নাই। দেখি তো সমানে কি আছে। এই দেখো পেয়েছি, কারবার হতে 1,000 টাকার একটি নোট বিনিষ্ট হয়েছে যা সমন্বয় করতে হবে। তাহলে কি বিনিষ্ট নোট কত টাকা? 1,000টি নোট, তাই না? 1,000 টাকা। তার মানে আমার মোট 15,000 যাচ্ছে, 14 আর 1 যোগ করলে কত আসবে? 15,000 টাকা। এটাই হচ্ছে আমার অন্যান্য ব্যয়ের পরিমাণ। তবে খেয়াল রাখতে হবে, যদি মূলধনের সুদ বলতো সেটা কিন্তু অন্যান্য ব্যয়ের মধ্যে আসতো। হ্যাঁ আসতো। যদি বলতো কি বিনিয়োগে হ্যাঁ যদি বলতো ঋণের সুদ, ঋণ ক্রেডিট, সুদ হতো কি ডেবিট মানে ব্যয়, ঋণের সুদ এখানে বসতো, মূলধনের সুদ এখানে বসতো, বিনিষ্ট নোট এখানে বসবে, সরঞ্জাম বিক্রিত ক্ষতি বা বিবিধ ক্ষতি থাকলেও এখানে এই 5টা জিনিসই বসবে। আমি কি লিখে দেবো কি এখানে বসে? চলো আমি লিখে দিচ্ছি। এটা তো দুটো বসছে, এর সাথে আরো বসতে পারতো যদি থাকতো সেটা। মূলধনের সুদ থাকলে এখানে বসতো, যদি এখানে না এখানে বসতে পারতো, রাইট? আর কি বসতে পারতো? বসতে পারতো ঋণের সুদ। ওকে, এটাও বসতে পারতো। আরেকটা বসে বিবিধ ক্ষতি। দেখো কয়টা হলো তাহলে? মোটামুটি কিন্তু এই 5টা হয়ে গেছে। দেখো সরঞ্জাম বিক্রিত ক্ষতি, বিনিষ্ট নোট, মূলধনের সুদ, ঋণের সুদ, বিবিধ ক্ষতি। মোট এই 5টাই কি হট টপিক, যেগুলো তোমার অন্যান্য ব্যয়ের মধ্যে বসে থাকে। কিন্তু আমার তো এই 3টা এখানে নাই। কোন 3টা? এই 3টা তো এখানে ছিল না। ছিল? নাই। ছিল কি শুধু 2টা, সরঞ্জাম বিক্রিত ক্ষতি এবং বিনিষ্ট নোট বা বিনিষ্ট ক্ষতি বা বিবিধ ক্ষতি। 14 1 যোগ করলে আসে 15,000 টাকা। এটাই ছিল আমার উত্তর। তুষ্মি ব্যাক, তুষ্মি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তুষ্মি আসছো একদম শেষের দিকে চলে আসছে, তাই না? তুমি পরের রেকর্ডটা দেখে নিও, আমরা এখন আর্থিক বিবরণীতে আছি। শেহজামিন বুঝতে পারছো কিনা বলো? শেহজামিন কমেন্টস করতে হতো, বাবা কমেন্টস করো। কমেন্টস না করলে আমি বুঝবো কিভাবে তোমরা বুঝতে পেরেছো নাকি বুঝ নাই। ওকে, শেহজামিন বলছে ক্লিয়ার স্যার। ওকে, শেহজামিন ক্লিয়ার বলেছে। চলো আমরা খ নাম্বার এবার করবো। খ নাম্বার কি বলেছে তার আগে আমরা একটু মুছে নেই। দেখো খ নাম্বার বলেছে নিট মুনাফা 1,12,500 টাকা ধরে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। তাহলে কি করতে হবে বলতো? আমার এইখানে আবার বক্স করতে হবে না? চলো যদি আমরা করি,
ধামাধাম কি করো, বক্সটা নিয়ে নাও। তুমি দেখো এটা করতে পারো কিনা, মানে সত্য বিবরণী, তাই না? ওকে, খাতা চেঞ্জ করে নেই। কি করবো আমরা এখন? মালিকানা সত্য বিবরণী, তাই তো? এখানে আমরা লিখবো বিবরণ, এখানে লিখবো আমরা টাকা, এখানে লিখবো কি আমরা? টাকা। ক্লিয়ার? চলো এবার প্রশ্নে ফিরে যাই, দেখি কি কি আছে। প্রথমে যেটা আছে স্যার আমার কি, মূলধন ক টাকা? 2,20,000 টাকা। আমার এখানে লিখে ফেলতে হবে কি, লিখে ফেলতে আমার মূল ধন 2,20,000 টাকা। দেখি আর কি আছে। নগদ তহবিল সঙ্গীত এখানে আসবে না, অবশ্যই আসবে না। এই যে আয়কর, বুঝলাম কি আয়কর অপর নাম কি স্যার? উত্তোলন বা জীবনব্যাপী একই জিনিস, কি করতে হবে? বাদ দিতে হবে। আয়কর কত আছে? 17,000 টাকা। দেখো মাইনাস আয়কর ক টাকা? 17,000 টাকা। বাদ দিলে কত থাকবে? ক্যালকুলেটর হাতে নাও, চলো। 2,20,000 মাইনাস 17,000 থাকবে হচ্ছে তোমার 2,03,000। দেখি তা আর কি আছে। সরঞ্জাম বিক্রির জন্য ক্ষতি, এটা তো আসবে না, পৌঁছে আসবে না, প্রাথমিক খরচ আসবে না। এই যে দেখো এটা আছে উত্তোলন, বলছিলাম আয় কর উত্তোলন জীবন একই কথা। উত্তোলন কত আছে? 12,500। তাহলে এটাও বাদ যাবে, তাই না? দেখবো মাইনাস উত্তোলন ক টাকা? 12,500 টাকা। যদি আমরা বাদ দিই তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে 1,90,500 টাকা। কেমন? চলো দেখি এরপর কি আছে। পদ হিসাব আসবে না। মালিক 15,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন, তাই না? অতিরিক্ত মূলধন 15,000 টাকা, এটা কিন্তু এখানে আসবে। তাহলে আমরা এখানে লিখবো কি, যোগ অতিরিক্ত মূলধন ক টাকা স্যার? বসবে 15,000 টাকা। তাহলে 1,90,500 যদি 15 যোগ করো কত আসে? আসে 2,05,500 টাকা। দেখি তো আর কি আছে। বলছে কারবার হতে 1,000 টাকা একটি নোট বিনিষ্ট হয়েছে, তাই না? তার মানে এটা তো বিনিষ্ট, নষ্ট হয়ে গেছে, এখানে আসবে না। বলছি সমাপনী মজুদ পয়েন্ট, এটাও আসবে না। কিন্তু প্রশ্ন বলছে নিট মুনাফা 1,12,500 ধরে বলছে, তাই না? তার মানে আমরা এখানে কি লিখবো? নিট মুনাফা, নিট মুনাফা কি হয়? অলওয়েজ যোগ হয় কত টাকা? 1,12,500। তার মানে এটা যদি যোগ করি কত আসবে? 2,05,500 যোগ 1,12,500। দেখো আসে হচ্ছে তোমার 3,18,000 টাকা। খেয়াল করো, এটাই হচ্ছে কি মালিকানা সত্ত্ব বিবরণী বা সমাপনী মূলধন বা মালিকানা সত্ত্ব। কত টাকা আসবে? 3,18,000 টাকা। সে যাবেন, ধরতে পেরেছো কিনা আমি একটু কমেন্টস করে জানাও। আর তুষ্মি বিষয়টা বুঝতে পেরেছো কিনা? সে যাবেন কমেন্টস করছে না, তুষ্মি কথা বলছে না, ঘটনা কি বলো? কথা তো বলতে হবে স্যার, নাকি? আচ্ছা আমি কি, ওকে স্যার বুঝেছি বলছো, তাহলে গ নাম্বার কি তুমি করতে পারবা? গ নাম্বার সে যাবেন, এটা গ নাম্বার কি বলেছিল দেখি তো। চলো আমরা তো খ নাম্বার করলাম, গ নাম্বার কি বলেছিল? গ নাম্বার বলেছিল সমাপনী মালিক সূত্রের পরিমাণ এবার 2,24,500 টাকা ধরে, এটা ধরে নিতে হবে। ধরে সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আমরা করতে পারবো কিনা বলো। যেহেতু তুষ্মি কি বলছে, তুষ্মি তুষ্মি বলছে বুঝতেছি, যেহেতু আমাদের এখনো সময় আছে 10 মিনিট, চলো আমি তোমাদের ঘ নাম্বার ছটফট করে দিই। কি করে দিই? ঘ নাম্বার করে দিই। ঘ নাম্বার করতে কি করতে হবে? প্রথমে স্ক্যান নাও। কি করতে বলছে আমাদের? যেহেতু আর্থিক অবস্থা বিবরণী করতে বলছে, উপরে সুন্দর করে লিখে নিব কি, আর্থিক অবস্থার বিবরণী। কেমন? এখানে লিখবো আমার ভিতরে বিবরণ, লিখবো টাকা, লিখবো টাকা, লিখবো টাকা। আমার তো ক্যালকুলেটর লাগবে,
তোমরা তো আবার দুষ্টু বাচ্চা, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে বসো। সেই যে আমি কি কমেন্টস করছো? আচ্ছা, যেহেতু করে দিতে বলছো, না করে দিতে বললে আমি করে দিতাম, সমস্যা নাই। চলো আমরা করেই দিচ্ছি, কেমন? প্রশ্ন যে আমরা দেখি, একটু মুছে নিই, দাগানোর বিষয় হয়ে গেছে। আমরা প্রথমে বসাবো কি স্যার? প্রথমে বসাবো আমরা সম্পদসমূহ। এর মধ্যে দেখি তো মূলধন এখানে বসবে না, বসবে কি? নগদ তহবিল। ক টাকা? ৫৫,৫০০ মধ্যে বসাতে হবে, তাই না? চলো আমরা যে একটু এখানে লিখি প্রথমে চলতি সম্পদ। এখানে আমরা লিখবো প্রথমে নগদ তহবিল। এবার নগদ তহবিল খেলা আছে, কি আছে? খেলা আছে, মাথায় রাখবা। এর মধ্যে কি খেলা আছে? দেখো নগদ তহবিল কত আছে? ৫৫,৫০০ করে তুললাম, হ্যাঁ। কিন্তু এর মধ্যে দেখো তো মালিক এই ১৫,০০০ টাকা কি করছে? অতিরিক্ত মূল্যে বিনিয়োগ করছে না? তার মানে টাকা তো পাইছে। তার মানে এই ৫৫,৫০০ সাথে যোগ হবে আরো ১৫,০০০ টাকা, কেমন? আবার দেখো কারবার থেকে ১,০০০ টাকা চুরি হয়ে গেছে, মানে ১,০০০ টাকা নগদ হারায় গেছে। তার মানে বিয়োগ হবে ১,০০০ টাকা। খেয়াল করে এই যে বলেছে ১,০০০ টাকা কি হইছে? বিনষ্ট হয়ে গেছে। তাহলে আমার ব্যবসায় নগদ টাকা কত আছে? ছিল ৫৫,৫০০। এর মধ্যে মালিক কি করছে? মালিক আরো ১৫,০০০ টাকা দিয়ে দিয়েছে। আবার এখানে তুমি ১,০০০ হারিয়ে ফেলছো। তাহলে ৫৫,৫০০ যোগ ১৫,০০০ বিয়োগ ১,০০০ থাকবে হচ্ছে তোমার ৫৯,৫০০। কেমন? দেখো ধরতে পেরেছো কিনা? আবার দেখো, দেখি আর কি আছে। পেছনে বসবে না এখানে। আর তো নেই। আচ্ছা, সমাপনী মজুত পণ্য ৩৪,০০০ এর মধ্যে বসাতে হবে, তাই না? চলো আমরা যদি বসায় ফেলি, সমাপনী মজুত পণ্য কত টাকা ছিল? ৩৪,০০০ টাকা। একটু ফাঁকা রাখি, এটা স্থায়ী সম্পদের জন্য কিছু বিষয় রাখি, বসিয়ে ফেলি। স্থায়ী সম্পদ কি কি আছে দেখে নিই। স্থায়ী সম্পদ, কেমন? ছটপট করে ফেলছি। আমার স্থায়ী সম্পদের মধ্যে আছে অফিস সরঞ্জাম। কত টাকা ছিল? ২,০০,০০০ টাকা। কিন্তু এখান থেকে বাদ দিতে হবে কি? অবচয় কি আছে? এই যে পঞ্জীবিত অবচয় আছে, কত টাকা দেখতে পাচ্ছ? ১৫,০০০ টাকা। তার মানে ঠিক করতে হবে। চলো আমরা লিখে ফেলবি স্থায়ী সম্পদের মধ্যে অফিস সরঞ্জাম। কত টাকা ছিল স্যার? ছিল ২,০০,০০০ টাকা। এর মধ্যে আমরা বাদ দিব মাইনাস পুঞ্জীবিত অবচয়। কত টাকা ছিল? ১৫,০০০ টাকা। তাহলে থাকবে হচ্ছে ১,৮৫,০০০ টাকা, কেমন? চলো বসিয়ে ফেললাম। দেখো ১,৮৫,০০০ টাকা বসাইলাম। দেখি আর কি আছে। দেখতে পাচ্ছি আছে প্রাথমিক খরচ, তাই না? এটা কিন্তু বসে যাবে প্রাথমিক খরচ। ক টাকা? ৩১,০০০ টাকা। এটা কোথায় বসবে বলো তো? এইটা আমার এইখানে যাবে কি নামে বলো তো? বলতে পারবা কি নামে এখানে বসবে? কে বলতে পারো দেখি? বাচ্চাদের কমেন্টসই করছে না দুষ্টুরা। চলো এখানে লিখতে পারো তোমার প্রাথমিক খরচ। ক টাকা ছিল দেখি তো? খরচ ছিল ৪১,০০০ টাকা। চলো যদি বসাই দেখছি, যেহেতু একটা ছিল এখানে ছিল ৪১,০০০ টাকা বসাইলাম। আর এইখানে এইটা যে যোগ করো ৫৯,৫০০ যোগ ৩৪,০০০ আসবে হচ্ছে ১,০৩,৫০০। এখানে এই যোগ করো ১,৮৫,০০০ যোগ ৪১,০০০ আসবে ৩,৩৫,৫০০। দেখো এটা হচ্ছে কি? মোট সম্পদ। এবার একটু খেয়াল করো, এইটা যে আমি এক পাশে রেখে নিই, ছোট করে রেখে দিই। হ্যাঁ, ৫০,৫০০ ছিল আমাদের। আবার এটি কি করতে হবে? ঝটপট আরো একটি বক্স নিয়ে নিতে হবে। আমাদের তো এখনো দায় ও মানের সাথে বের করতে বাকি আছে। চলো আমরা এখানে লিখে ফেলবো কি? এখানে লিখবো আমরা চলতি দায়। দেখি এর মধ্যে কি কি আছে চলতি দায়ের মধ্যে। প্রশ্ন ফিরে যায়। ছিল দেখো সঞ্চিতি তহবিল ক টাকা? ৬০,০০০ টাকা। এটা এখন আমার এখানে বসায় ফেলতে হবে। লেখো সঞ্চিতি তহবিল কত? ৬০,০০০ টাকা। কিন্তু আর কি আছে? দেখতে পাচ্ছি আয়কর এখানে বসবে না, সরঞ্জাম বিক্রি ক্ষতি এখানে বসবে না। ১৪,০০০ টাকা বসায় ফেলছে, লাগবে না এখানে।
উত্তোলন লাগবে না। দেখো আছে পদই হিসাব। কত টাকা ছিল? 35,000 টাকা। এটা এখানে বসাতে হবে, তাই না? চলো লিখে ফেলি। পদ হিসাব মানে কি? এটা হচ্ছে দায়। পদ হিসাব কত টাকা? 45,000 টাকা। তাহলে কত আসে? আসে হচ্ছে স্যার 1,05,000 টাকা। আর কি দেখো, আমার চলতি দায়িত্ব বসায় ফেলছি, তাই না? অতীত মূলধন বিনিয়োগ বসায় ফেলছি, কারবার হতে ক্ষতি বসায় ফেলছি, সর্বনিম্ন পণ্য বসায় ফেলছি। আর তো কিছু নাই, কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে কত? 2,84,500 টাকা বসাও। তাহলে এখন আমরা এখানে লিখতে হবে মালিকানা সত্ত্ব কত টাকা বলছে? মালিকানা সত্ত্ব প্রশ্নে দেওয়া আছে কত? সম্ভবত এই যে 2,84,500 বসায় ফেললো সরাসরি তৃতীয় ঘরে 2,84,500। এর সাথে যদি তুমি যোগ করো 2,84,500 যোগ 1,05,000 টাকা, দেখো তো কত আসে? আসে হচ্ছে তোমার 3,89,500। খেয়াল করো কত? 3,89,500। আমার প্রশ্নে ফিরে যায়। দেখো আমি এখানে সবই বসি, তাই না? সঞ্চিত তহবিল, নগদ তহবিল, অফিস সরঞ্জাম, আয়কর, বিক্রয়কৃত ক্ষতি বসানো হয়েছে, প্রতি অবশ্যই বাদ দিয়েছি 15,000 টাকা, প্রাথমিক খরচ বসাইছি, উত্তোলন প্রতিষ্ঠান বসাইছি, সমাপনী মজুত পণ্য বসাইছি। তার মানে আমরা তো এখানে সব বসিয়ে ফেলছি, হ্যাঁ? তারপর দেখছো কি একটা টাকা শর্ট আছে, সেটা কত টাকা? চলো আমরা একটু দেখে নেই। দেখলাম আমার দায় 3,99,500, আর সম্পদ ছিল আমার 3,35,500। সম্পদ কত ছিল? 3,35,500। দেখো তাহলে শর্ট কোন পাশে? কত শর্ট? 4.5 শর্ট না? এটা কোন পাশে আছে? সম্পদ পাশে শর্ট। তার মানে এখানে তোমরা লিখবা অনিশ্চিত হিসাব। কত টাকা লাগবে এখানে? 60,000 টাকা। যদি লিখে ফেলো তাহলে দেখবা এখানে যোগ করলে তোমরা কত পেয়ে যাবা? যোগ করলে এখানে তোমরা পেয়ে যাবা 3,89,500। ক্লিয়ার? তোমাদের ম্যাথটা কিন্তু হয়ে যাবে। দেখো ধরতে পেরেছো কিনা? এটা একটা বিষয়। তবে তোমাদের কিছু কিছু বইতে দেখবা এই সঞ্চিত তহবিলটা কি জানো? এই যে সঞ্চিত তহবিলটা আছে না 60,000 টাকা, এটা তোমার মালিকানা সত্ত্বে একটা পার্ট অংশ ধরে নেয়। যদি ধরে নেয় তাহলে কিন্তু আবার দেখবা অংশ হিসাবের কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? কেন প্রয়োজন নেই? কারণ তখন দেখবা এখানে থাকবে কত? 35,000 টাকাই থাকবে। আর 35,000 সাথে যদি 2,84,500 যোগ করো আসবে তোমার 3,29,500। খেয়াল করো, যদি তুমি এই যে আমি দেখাচ্ছি, যদি তুমি এই সঞ্চিত তহবিলকে মালিকানা অংশ ধরো তাহলে দেখবা কি তোমার মোটামুটি সব ঠিক 3,19,500 টাকা দুই পাশ মিলে যাবে। আর তুমি যে টিকা দিয়ে লিখতে চাও তুমি দায় হিসেবে ধরে নাও, তাহলে তোমার দেখবা দুই পাশ মিলবে না, তাও তোমার ম্যাথটা হবে অনিশ্চিত হিসাবের মধ্যে দেখাতে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই পর্যন্ত রাখি নাকি? এটা অনেক হার্ড, আসলে একটু তাড়াতাড়ি করছি এই জন্য মনে হচ্ছে হার্ড। বা বাসায় পড়াশোনা করে একটা ছবি তো একটা স্ক্রিনশট রেখো, বুঝবা। তো মনে রাখবো আমি তোমাদের বলি, তোমাদের পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকবে, একটা থাকবে বিশদ বিবরণী থেকে লাভ বা ক্ষতি বের করতে বলবে, আর একটা হলো আর্থিক অবস্থা বিবরণী থেকে বের করতে, হ্যাঁ? তবে তোমাদের প্রথম প্রশ্ন আসলে বিশদ বিবরণী থেকে থাকে, তো এই জন্য তোমরা আসলে এটা করতে করতে অভ্যস্ত। তুমি আর্থিক বিবরণী যে মোট সম্পদ বা মালিকানা সত্ত্ব বিবরণী তোমরা খুব একটা বেশি গুরুত্ব দাও না, যার কারণে এটা তোমার কাছে একটু হার্ড মনে হয়। বাট প্রশ্ন এটা অনেক হার্ড না, কিছুটা হার্ড ছিল, বাট অতটা না যেটা তুমি চিন্তা করছো। তুষ্মি কিন্তু বুঝে গেছে, তাই না? ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রাখি, সে যাবেন। তুষ্মি কি বলো? রফিকুল, অনেকদিন দেখা হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, কেমন? যেহেতু প্রশ্ন নেই, ওকে, সেজন্য কোনো প্রশ্ন নেই। ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার আগামীকাল। আগামীকাল তো বন্ধ, শনিবার ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ হাফেজ। সবাই নিয়ে যত্ন নিও, ডিনার করো। আল্লাহ হাফেজ, গুড নাইট।